আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের সামনে লাইভ হয়েছি বিসিএস ডক্টর পেজ থেকে। আমি ডাক্তার স্বাধীন বিন আমিন। কথা বলবো আজকে 43 বিসিএস লিখিত প্রস্তুতি নিয়ে। আমাদের 41তম বিসিএস যখন আমরা কার্যক্রম চালাই লিখিত কোর্স, তখন 2টা ব্যাচ চলেছিল। 41তম বিসিএস লিখিত পরীক্ষা 29 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত হয়ে গেল সুসম্পন্ন। এখন সামনে 43তম বিসিএস কে নিয়ে আমাদের যে কোর্স প্ল্যান সেটা নিয়ে একটু আলোচনা করব। সাথে কিছু বিষয় থাকবে, সেটা হলো যারা 43তম বিসিএস দিয়েছেন, প্রিলিমিনারি পরীক্ষা যারা দিলেন, এটার রেজাল্ট তো দিবে হচ্ছে জানুয়ারির শেষের দিকে। এই সময়টাতে আপনারা 43তম বিসিএস এর জন্য লিখিত প্রস্তুতি নেবেন কিনা, অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। প্রায় পেজে মেসেজ আসে যে আমার প্রিপারেশন নেওয়া উচিত কিনা। যারা 43তম প্রিলি ব্যাচের স্টুডেন্ট ছিলেন তারাও আমাদের যেরকম জিজ্ঞেস করেন, ঠিক একইভাবে অনেক নতুন যারা স্টুডেন্ট আসছেন তারাও জিজ্ঞেস করেন। আজকে শুরুতেই মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের জয়েনের অপেক্ষায় থাকবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রিটেন কেন্দ্রিক, সেই প্রশ্নটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধারাবাহিক আলোচনার পরে সেই কমেন্টের রিপ্লাইগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা যে যে জায়গা আছেন সেই জায়গা থেকে এই লাইভটা শেয়ার করে দেন আপাতত, যেন সবাই দেখতে পারে। শেয়ার হয়ে গেলে আমরা মোটামুটি মূল আলোচনায় ঢুকে যাব। তো মূল আলোচনার ক্ষেত্রে আমরা কয়টা জিনিস প্রাধান্য দিব, সেটা হলো যে 43 লিখিত প্রস্তুতি নিবেন কারা। নিবেন কারা? 2 নম্বর হচ্ছে কিভাবে নিবেন প্রস্তুতিটা। তারপরে আমাদের প্রোগ্রাম যেটা, এই প্রোগ্রামটা আপনাকে কিভাবে হেল্প করবে। কিভাবে সহযোগিতা করবে, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর, তারপরে হচ্ছে কোর্স প্ল্যান আর ডিউরেশন নিয়ে। কোর্স প্ল্যান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আর শেষে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো 43 লিখিত প্রস্তুতি নিবেন কারা, এটার কথার প্রসঙ্গে যদি আমরা আসি, যে 43তম বিসিএস যারা প্রিলি দিয়েছেন, তো প্রিলির পরে লিখিত প্রস্তুতি আসলে কারা নেবেন। অনেকে কনফিউশনে থাকেন, কারণ প্রিলির পরে আমাদের নানা সমীক্ষা চলে আসে, যে কেউ বলে 110, কেউ বলে 105। এরকম হলে প্রিপারেশন শুরু করা উচিত, কারণ প্রশ্নের পার্সপেক্টিভে তারা এই কাট মার্কসগুলো বলে থাকে। আর কাট মার্কসগুলোর ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা বলে, এবং আমার সাথে যারা যে ফ্রেন্ডগুলো বিসিএস এর রিটেন দিয়েছে বা ভাইভা দিয়েছে, তো বিগত 2-3 বছরের অভিজ্ঞতার প্রেক্ষাপটে বলতে পারি, আমার যে পরিচিত যারা আছে তাদের প্রেক্ষাপটে বলতে পারি, যেবারে আমরা শুনেছি যে 100+ হলে সে রিটেন দিতে পারবে, ঠিক একইবার আমার পরিচিতরাই যাদের কিনা 95+ ছিল তারাও কিন্তু রিটেন দিতে পেরেছে। তার মানে এই বিষয়টা কিন্তু আপেক্ষিক বিষয়। ঠিক 43-এর ক্ষেত্রেও একই কথা থাকবে। যদি আপনি 100+ পেয়ে থাকেন, তাহলে আপনি 100% শিওর থাকবেন যে আপনাকে লিখিত পরীক্ষায় বসার সুযোগ আসবে। যারা 95+ থাকবে, 43-এর ক্ষেত্রেও একই কথা, তারাও কিন্তু 43-এর রিটেন দেওয়ার জন্য সুযোগ পেতে পারেন। এটা নির্ভর করবে কয়েকটা ফ্যাক্টরের উপরে, কতগুলো কে টিকাবে, তারপরে কোন সাবজেক্টের বিপরীতে কতগুলো শূন্য পদ আছে, এই শূন্য পদটাও কিন্তু প্রিলিতে দেখা হয়। কারণ প্রিলিতে
একটা সাবজেক্টের টিচার যদি প্রয়োজন হয় একটা নির্দিষ্ট পরিমাণ, দেখা যেতে পারে ইংলিশের টিচার বা ইংলিশের কম্পিটিশনের ক্ষেত্রে অনেক বেশি হবে। একটা স্টুডেন্ট বা একটা পরীক্ষার্থী 100 পেয়েও প্রিলি উতরাইতে নাও পারে। আবার ঠিক একইভাবে যদি প্রয়োজন হয়, ধরেন ভূগোলের কোনো টিচারের প্রয়োজন দরকার, তো ভূগোলের থেকে কম্পিটিটর কম, সেখানে যে নাম্বারগুলো দেখানো হবে প্রিলিতেও এটা দেখানো হয়। কারণ পরীক্ষা নিয়ন্ত্রক স্যার নূর আহমেদ স্যার এই কথা কিন্তু বলেছেন যে শূন্য পদের যে সংখ্যাটা আছে, শূন্য পদের উপরেও নির্ভর করে যে আমরা প্রিলিতে যে কাটমার্ক যেটা থাকবে, আমরা কাকে টিকাবো কি টিকাবো না, এই বিষয়টা নির্ভর করে, শূন্য পদের উপরেও নির্ভর করে। তো এখানে আমি বলবো যাদের 100+ আছে তারা তো অবশ্যই প্রিপারেশনটা নেবেন, লিখিত প্রস্তুতি। আর যারা 95+, তাদেরও প্রিপারেশনটা নেওয়া উচিত এই সময়টাতে। কেন নেওয়া উচিত? কারণ দেখেন 44 BCS এর সার্কুলার হয়ে গেছে অলরেডি। এখন 44 BCS এর যে সার্কুলার, আচ্ছা তার আগে আমি একটু শিওর হই নাই যে আপনারা ঠিক মতো সব শুনতে পাচ্ছেন কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা আপনাদের কাছে, এই বিষয়টাও একটু জানা জরুরি। আপনারা ঠিকভাবে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানায়েন যদি কোনো অসুবিধা হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে 44 BCS এর সার্কুলার কিন্তু অলরেডি হয়ে গেছে। এটার আবেদনপত্র শুরু হবে গ্রহণ করা, সেটা হলো 31 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। এখন এটার একটা সম্ভাব্য কিন্তু ডেট দিয়েছে পরীক্ষার, সম্ভাব্য ডেটটা দিল কবে? 27 মে। আপনি সময় পাচ্ছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, টোটাল 5টা মাস আপনি সময় পাচ্ছেন। এখন দেখেন, এখন আপনি যদি এই 43 BCS-এও যদি 95+ পেয়ে থাকেন, তার মানে আপনার কিন্তু প্রিলি কেন্দ্রিক পড়াশোনার খুব একটা ঘাটতি নেই। প্রিলি কেন্দ্রিক পড়াশোনার খুব একটা ঘাটতি নেই যে খুব বেশি যে পড়তে হবে। হয়তোবা আপনার নেগেটিভ মার্ক বেশি বা বেশি কনফিউশনের কারণে হয়তোবা এটা 100+ না হয়ে 95+ হয়ে গেছে, তার মানে কিন্তু আপনার প্রিলি কেন্দ্রিক প্রিপারেশনের কোনো ঘাটতি নেই। তার মানে 44তম BCS এর 1 মাস আগেই যদি আপনি এই পড়াটা আবার পড়েন, তাহলে কিন্তু আপনার 44তম BCS-টা ইজিলি পার হয়ে যাবে। 27 তারিখে যদি, মে মাসের 27 তারিখ যদি পরীক্ষা হয়, আপনি যদি 1 তারিখ থেকেও পড়া শুরু করেন প্রিলি পড়া মে মাসের, তাহলে কিন্তু আপনার এই 95+, তার মানে মানে 44তম BCS-এর আগে কিন্তু ঠিকই আপনার এটা 95+ বা 100+ বা ওই 44তম প্রিলিতে টিকার মতো কিন্তু অবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে আমি এখানে একটা জিনিসই ফোকাস করতে চাচ্ছি যে প্রিলির জন্য যে প্রিপারেশনের সময়টা পাই, লিখিতর জন্য কিন্তু সেই প্রিপারেশনের সময়টা আমাদের থাকে না। বাউন্ডেড, আপনি প্রিলি টিকলেন মানে রিটেনটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে দিতে হবে। সেই সময়টুকু নির্ভর করে পিএসসি আপনাকে কতটুকু সময় দিচ্ছে তার উপরে। আপনার প্রিলিতে টিকার জন্য যেমন আপনি বছরের পর বছর সময় পাচ্ছেন প্রিপারেশন নেওয়ার জন্য, এত কষ্ট করে যখন আপনি প্রিলি উতরাইলেন, তারপরে যখন দেখলেন যে রিটেনের সিলেবাসটা অনেক বড়, প্রিলি পাশের পরে যখন দেখলেন যে রিটেনের সিলেবাস অনেক বড়, এটা 2 মাস বা 3 মাস মধ্যে আপনি এটা শেষ করতে পারছেন না, তো কি হয় শুরুতেই, যে শুরুতেই আপনি অত বড় সিলেবাস দেখেই আপনি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা আমরা এটা ফেস করি, মেসেজ পাই, দেখি এই বিষয়গুলো আমাদের ফেস করতে হয়, যেটা দেখি সেটা হলো ম্যাক্সিমাম স্টুডেন্টই মাঠ ছেড়ে তখনই পালায়। বিশাল সিলেবাস দেখে কি করবে না করবে তখনই পালায়। আবার অনেক দেখা যাচ্ছে যে পরীক্ষার 1 মাস আগে আসে যে এত বড় সিলেবাস, আমি তো শেষ করতে পারিনি, এখন আমি কি করব। তো এটাই যে আপনি 43-এ টেকেন বা না টেকেন, 44-এও যদি টেকেন, এখন দেখেন এটার মাস কিন্তু 5 মাস সময় আছে। আপনাকে বললাম যে প্রিলির জন্য আবার পড়বেন আপনি 1 মাস আগে। এই যে মাঝখানের সময়টা, আপনি 95+ হলে আপনাকে প্রিপারেশন নেওয়া উচিত। আর প্রিপারেশনটা যদি, রিটেনের প্রিপারেশনটা একবার নেওয়া থাকে, তাহলে আপনি পরের বার যদি টিকেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এই রিটেন কেন্দ্রিক আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না। তার মানে শুরুর যে 4 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাস শেষ পর্যন্ত আপনি চাইলে কিন্তু লিখিত প্রস্তুতিটা চালাই দিতে পারেন। তারপরে আপনি শুরু করলেন আবার প্রিলিমিনারি পরীক্ষাগুলো।
তার মানে লিখিত প্রস্তুতি কারা নিবেন সেটা কিন্তু আমি বুঝাইতে পেরেছি, যে লিখিত প্রস্তুতিটা আসলে কাদের নেওয়া উচিত। আমি এটা বলবো যে 100+ যারা আছে তারা 100% প্রিপারেশন নিতে হবে, কারণ 100% যে তারা রিটেন দিবে এটা নিশ্চিত, সুযোগ পাবে, পরবর্তীতে দিল কি না দিল তার ব্যাপার। কিন্তু 95+ যারা আছে তাদেরও প্রিলি মানে রিটেন প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। রিটেন প্রস্তুতি এখন থেকে শুরু করে দেওয়া উচিত, কারণ বিসিএস এর ক্যাডার যখন হবেন, প্রিলিতেও জাস্ট এই নাম্বার কোনো যোগ হবে না, রিটেনের নাম্বার যোগ হবে এবং ভাইবার নাম্বার যোগ হবে। আপনি ভাইবাতেও ভালো করবেন কিনা তার বেস কিন্তু তৈরি হবে রিটেনেই। আর একবার রিটেনের প্রিপারেশন নেওয়া থাকলে ভালোভাবে, আর আমার মনে হচ্ছে কি এই 43-এর ক্ষেত্রে যে পরিমাণ সময় পাবেন রিটেনের জন্য, আর এরকম সময় পরবর্তীতে নাও পেতে পারেন, কারণ দেখা যাচ্ছে যে 44তম বিসিএস এর যে প্রিলি ডেটটা দিল একটা লম্বা সময়, প্রিলির পরে মোটামুটি রিটেনটা হওয়ার একটা চান্স আছে, তো ধরা যায় যে একটা ভালো সময় পাওয়া যাবে। তো এই ভালো সময়ের মধ্যে একটা ফাউন্ডেশন ভালোভাবে তৈরি করা যাবে। এখন আসেন যে এই প্রস্তুতিটা আপনি কিভাবে নিবেন। আপনি আমাদের এই কোর্সে থাকলেও কিভাবে নিতে পারেন, না থাকলেও কিভাবে নিবেন, আমি পুরোটাই বলার চেষ্টা করব। পুরোটা আজকের এই সেমিনারটা যদি পুরোটা আপনি শোনেন, তাহলে আপনার প্রিপারেশন কেন্দ্রিক যত সমস্যা আছে সব সলভ হয়ে যাবে। তো লিখিত সিলেবাস সম্পর্কে যদি একটু ধারণা দিই, তো লিখিত সিলেবাসের মধ্যে যদি যাই আমরা, আপনারা অলরেডি হয়তো জানেন যে কোনটাতে কত নাম্বার। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, দুইটা পার্ট আলাদা করতে হয়। তারপরে ইংরেজি, ইংরেজি দুইটা পার্ট আলাদা করার প্রয়োজন নাই। গাণিতিক যুক্তি, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, তারপরে মানসিক দক্ষতা। তো এই যে এখানে টোটাল সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, টোটাল সাবজেক্ট বেসিক্যালি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। যারা জেনারেল ক্যাডার তাদের এই সবগুলো দিতে হবে। বাংলা প্রথম দ্বিতীয় এটা ভাগ করার একটা কারণ হলো, কারণ টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রের অ্যান্সারগুলো করতে হয় না, শুধু টেকনিক্যাল ক্যাডার যারা আছে। তো এটার ক্ষেত্রে 100, 100, 200, এটার 200 মার্ক বাংলায়, ইংলিশে 200 মার্ক, গণিতে 50, বাংলাদেশে 200 মার্ক, আন্তর্জাতিকে মার্ক হলো 100, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে মার্ক 100, মানসিক দক্ষতাতে মার্ক হলো 50। এই টোটাল ডিস্ট্রিবিউশন গেল 400, 500, 600, 700, 800 আর 50, 50, 100, টোটাল হলো 900। যারা জেনারেল ক্যাডার তাদের শুধু এই 900 মার্কের পরীক্ষা দিলেই চলবে, যারা জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করেছেন। জেনারেল ক্যাডার বলতে কি বোঝাচ্ছি? যারা প্রশাসন, পুলিশ, ফরেন, কাস্টমস, কর এগুলোতে যারা যেতে চান, যারা নিজের সাবজেক্টে যেতে চান না, তারা শুধু জেনারেল ক্যাডারের চয়েস দিয়েছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে এই 900 মার্ক। তাহলে জেনারেল ক্যাডারের জন্য এই 900 মার্ক যেটা আছে এটাই। আর আপনার যখন বোথ ক্যাডার দেওয়া থাকবে, জেনারেল প্লাস টেকনিক্যাল, এটাকে বলতেছে বোথ ক্যাডার। আপনি যদি এটা দেয়া থাকে আপনার জেনারেল প্লাস টেকনিক্যাল, এই বোথ যদি দেওয়া থাকে, তাহলে আপনাকে এই 900টা দিতেই হবে। 900 বলতে এখানে যা যা আমি লিখলাম এই পুরো 900 মার্কের আপনাকে রিটার্ন দিতে হবে। সাথে এক্সট্রা যোগ হবে আপনার যে বিষয়,
আপনার বিষয় যেটা সেই বিষয় ভিত্তিক 200 মার্ক। তো টোটাল কত হলো? 900 আর 200 1100। এই বোথ ক্যাডারে দিতে হবে আপনাকে 1100 মার্কের রিটেন পরীক্ষা। আর যদি টেকনিক্যাল হন, যে আপনি শুধু টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দিবেন, আপনি জেনারেল ক্যাডার যেমন প্রশাসন, পুলিশ, ফরেন, কাস্টমস এগুলো দিতে চান না, তো টেকনিক্যালদের জন্য হচ্ছে 900 মার্ক। কিন্তু তাকে অবশ্যই বিষয়ভিত্তিক, যেহেতু টেকনিক্যাল, আপনি যদি ফিজিক্সের স্টুডেন্ট হন তাহলে আপনাকে ফিজিক্স রিলেটেড এক্সট্রা 200 মার্কের পরীক্ষা দিতে হবে। আপনি যদি ডাক্তার হন তাহলে আপনাকে মেডিকেল সায়েন্স আর ডেন্টাল সায়েন্স বিষয়ক 200 মার্কের পরীক্ষা আপনাকে দিতে হবে। তাহলে এই 200 মার্ক সহ যদি 900 হয়, নিশ্চয়ই জেনারেলের 900-র মধ্যে থেকে 200 মার্ক আপনার বাদ যাবে। সেই 200 মার্ক কোথায় কোথায় বাদ যাবে? এই সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এটা দিতে হবে না, আর বাংলা দ্বিতীয়র এই 100 মার্কের আপনাকে আনসার করতে হবে না। তো 100 100 এই 200 যদি বাদ যায়, যদি টেকনিক্যাল ক্যাডার হন, তাহলে এই 200 বাদ গিয়ে আপনার হচ্ছে বিষয়ভিত্তিক আপনি যে সাবজেক্টের হলেন সেই সাবজেক্টের যে 200 মার্কের পরীক্ষা, সেই পরীক্ষাটা আপনাকে দিতে হবে। এই সাবজেক্ট ভিত্তিক পরীক্ষাটা সাধারণত জেনারেল পরীক্ষা, এই সাবজেক্টগুলো পরীক্ষা হওয়ার 1 মাস পরে সাধারণত অনুষ্ঠিত হয়। এবার যে বিসিএসটা আমাদের হলো 41তম বিসিএস রিটেন, তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই যে এখানে 7টা সাবজেক্ট দেখলেন, আগের বিসিএস গুলোতে দেখা গেছে যে 5 দিনে, 5 দিন, মাত্র 5 দিনে সকালে এবং বিকেলে পরীক্ষা হয়ে এই 7টা সাবজেক্ট পরীক্ষা কমপ্লিট হয়েছে। এবারই 9 দিন মাত্র, 41তম বিসিএস এ 9 দিন, মানে একটু গ্যাপ ছিল, সঙ্গত কারণে 9 দিনে এই 7টা পরীক্ষা হয়েছে, প্রত্যেক দিন আলাদা আলাদা করে। তো এই 9 দিনে, বা আমি যদি 1 সপ্তাহ ধরি, এই 1 সপ্তাহে কিন্তু এই 900 মার্কের আপনাকে পরীক্ষা দিতে হয়। এটা কিন্তু চারটিখানি কোনো কথা নয়। তো এই প্রস্তুতি যদি আগে থেকে আপনার ভালো না থাকে, তাহলে কিন্তু অনেকে প্রথম পরীক্ষার পরেই অনেকে পালায়। প্রথম পরীক্ষা যদি তার ভালো না হয়, তাহলে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা সেন্টারে একই অবস্থা দেখা যায়, যে প্রথম পরীক্ষা হয়তো অনেকেই দিতে আসে না, বিভিন্ন কারণেই দিতে আসে না, প্রিপারেশন খারাপ, এটা একটা কারণ থাকে। আর যারা প্রথম পরীক্ষা দিতে আসে, পরীক্ষাটা কমপ্লিট করেও যায়, দ্বিতীয় পরীক্ষায় অনেকে আসে না, কারণ হলো প্রথম পরীক্ষা যদি তাদের আশানুরূপ না হয়, ভালো যদি না হয়, তাহলে দ্বিতীয় পরীক্ষা আসে না। একটাই কারণ, যে তার প্রস্তুতি ভালো থাকে না, বা প্রথম পরীক্ষা দিতে আসে যে প্রথম পরীক্ষা দেওয়ার পরে সে বোঝার চেষ্টা করে তার মানে সে কতটুকু পারবে সহ্য করতে। তো পরবর্তীতে দেখা যায় তাকে আর আসতে দেখা যায় না। তো এরকম ঘটনা কিন্তু প্রত্যেকবারই আমি নিজেও দেখেছি, নিজের সেন্টারে যখন পরীক্ষা দিয়েছি, অনেকেই দ্বিতীয় দিন থেকে আর কোনো পরীক্ষা দিয়ে অ্যাটেন্ড করতে আসে নাই। তো এই জায়গাটুকুতে বলবো যে প্রিপারেশনের ক্ষেত্রে নতুন যারা যারা একদমই কোনো পরীক্ষা দেয় নাই এর আগে, লিখিত পরীক্ষা, তাদের জন্য এই লিখিত পরীক্ষার সিলেবাসটা সাগর মনে হওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু না। প্রথম দিকে আমাদেরও এই অসুবিধা হয়েছে, আমার নিজের ক্ষেত্রেও প্রিপারেশনের ক্ষেত্রে এই অসুবিধাটা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি, তাহলে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে গেলে এক একটা সাবজেক্টে যদি মোটা বই আপনি হাতে নেন, তাহলে মোটা বই হাতে নিলেই কিন্তু আপনার শুরুতেই শেষ। প্রত্যেকটা সাবজেক্টের মোটা বই, এখানে বাংলা, ইংলিশ, এই 7টা সাবজেক্ট যদি ধরা যায়, 7টা সাবজেক্টের এক একটা সাবজেক্টের যদি গাইডগুলো যেগুলো বাজারে আছে, সে গাইডগুলোর প্রত্যেকটা এরকম মোটা। তো প্রত্যেকটা গাইডে যদি আপনাকে বলা হয় যে এরকম একটা গাইড আপনি কত মাসে শেষ করবেন, এরকম 7টা গাইড কত মাসে আপনি শেষ করতে পারবেন সবগুলো পড়তে গেলে? শুরুর দিকে যেটা হয় যে কোন জিনিসটা পড়বেন আর কোন জিনিসটা ছাড়বেন, এই জিনিসটা যদি আপনার কোনো গাইডলাইন না থাকে, তাহলে কিন্তু আপনি ধরতেই পারবেন না। আর শুরুতে বাজারে গিয়ে বই কিনে নিয়ে আসলেন, গাইড কিনে নিয়ে আসলেন, যদি টেবিলের মধ্যে ওটা রাখেন আর ওটা থেকে যদি পড়া এক সাইড থেকে শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার, মনে করব যে কারো পরামর্শ ছাড়া যদি শুরু করেন, আপনি যদি এক্সট্রা ভাবে যদি সিলেবাস অ্যানালাইসিস না করেন প্রিভিয়াস সালের, তাহলে শুরুতেই আপনি ভুল পদক্ষেপ নিলেন লিখিত প্রিপারেশনের ক্ষেত্রে। আপনি হয়তো 1 মাস কন্টিনিউ করে বাদ বাকি সময় আপনি মাঠ ছেড়ে তখনই পালাবেন। তো দেখেন, এইটা গেল টোটাল প্রিপারেশনের, যে বললাম যে কি কি সাবজেক্ট, কত নাম্বার। আচ্ছা, এখন
এই বাদবাকি বিষয়গুলোতে যদি একটু আমি টাচ দিয়ে নিই যে কোনটা থেকে কিভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত, আর তারপরে আমাদের এই কোর্সটা আপনাকে কিভাবে হেল্প করবে, দুইটা মিলে একসাথে আলোচনা করারই চেষ্টা করব। এখন থেকে একটু মনোযোগ দিয়ে বাদবাকি সময়টা শুনবেন। আগামী আধা ঘন্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে বাংলা নিয়ে কথা বলছি। বাংলা, তো এই বাংলাতে মেইনলি দুইটা পার্ট থাকে, 100 100 200 করে। তো ব্যাকরণ থেকে থাকে হচ্ছে 30 মার্ক 1 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে থাকে ভাব সম্প্রসারণ 20 মার্ক। 3 নম্বর প্রশ্নে থাকে সারমর্ম 20 মার্ক। 4 নম্বর প্রশ্নে থাকে সাহিত্য থেকে 30 মার্ক। এই টোটাল, এটা হলো আপনার বাংলা প্রথমের অংশ যদি ধরি, এটা প্রথম অংশ ধরলে এই টোটাল 100 মার্ক কিন্তু এখানে কাভার, 100 মার্ক এটা কাভার হয়ে গেল। আর দ্বিতীয় পার্টে যদি বলি, দ্বিতীয় পার্টে থাকবে প্রথমে অনুবাদ, সংলাপ 15 মার্ক 15 মার্ক, পত্র বা দরখাস্ত এটা 15 মার্ক, গ্রন্থ সমালোচনা 15 মার্ক, রচনা থাকে হলো 40 মার্কের, এই এখানে 100। তো আপনি টেকনিক্যাল ক্যাডার হলে আপনাকে এই অংশটুকু করতে হবে না, জেনারেল ক্যাডার বা বোথ ক্যাডার হলে আপনাকে দুইটা মিলে অ্যান্সার করতে হবে। এখন দেখেন প্রিপারেশনের ক্ষেত্রে আমি যে জায়গাগুলোর কথা বলবো, যেমন ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুবাদ, অনুবাদটা ইংলিশের ক্ষেত্রে যে প্রিপারেশন নেবেন সেটাই কমপ্লিট হয়ে যাবে, সংলাপ এবং পত্র। মোটামুটি এই 5টা জায়গার প্রিপারেশন যে খুব বেশি আছে তা কিন্তু না, জাস্ট ফরম্যাট গুলো দেখতে হবে, ফরম্যাট গুলো। তো তারপরে এই ভাব সম্প্রসারণের জন্য আমাদের কোর্সে যে পিডিএফটা দেয়া থাকে, গতবারও 40তমতেও প্রশ্ন কমন পড়েছিল, 41তম যেহেতু 40তম কোর্স আমরা চালাইনি সেটার ব্যাপার আলাদা, কিন্তু পড়ার মধ্যে থেকেই কমন ছিল। আর ইয়েটাও 41তমতেও সরাসরি কমন পড়েছে ভাব সম্প্রসারণ অংশটুকু। তারপরে যেটা বলবো, এই জায়গাগুলো ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুবাদ, সংলাপ, পত্র, এগুলোতে আপনারা বেশি সময় নষ্ট করবেন না। এগুলো আসলে দেখা যাবে যে ফরম্যাট গুলো যেগুলো আমরা পড়ে এসেছি আগে, জাস্ট নতুন করে ফরম্যাট গুলো দেখলেই হয়ে যাবে। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের সময় কিন্তু কমিয়ে আনতে হবে প্রিপারেশনের ক্ষেত্রে, এই জায়গাগুলো নিয়ে আমরা ফোকাস করবো না, এই জায়গাগুলো জাস্ট পরীক্ষার কয়েকদিন আগে দেখলেই আমাদের হবে ফরম্যাট গুলো। আচ্ছা, তো আমাদের সময় দিতে হবে মেইনলি ব্যাকরণ অংশে, সাহিত্য অংশে, গ্রন্থ সমালোচনা এবং রচনা অংশে। তো ব্যাকরণ অংশের এই 30 মার্কের মধ্যে দুইটা প্রশ্ন সাধারণত বোঝাই যায় শব্দ গঠন থেকে থাকে। তো শব্দ গঠন থেকে বিভিন্নভাবে হতে পারে, শব্দ গঠন থেকে 3 4 রকমের প্রশ্ন আছে, এই 3 4 রকমের প্রশ্ন পড়লে মোটামুটি কমন থাকবে। শব্দ গঠনের প্রক্রিয়া, তারপরে উৎস অনুসারে কত প্রকার, অর্থ অনুসারে কত প্রকার, উৎপত্তি অনুসারে কত প্রকার। আর এই যে শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে এখান থেকে সন্ধি যোগে, সমাস যোগে, তারপরে উপসর্গ যোগে, যেটা এবার এসেছিল 41-এ, শব্দ গঠন প্রক্রিয়া এরকম আসতে পারে। 2 নম্বর হচ্ছে বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্ন। সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম থেকে 2 টাইপের প্রশ্ন, একটা হলো তৎসম শব্দের বানান, একটা অতৎসম শব্দের বানান। এই দুইটা পড়লে 1 মার্ক কমন, একটা প্রশ্ন কমন, একটা প্রশ্ন কমন পাওয়া মানে হচ্ছে 6 মার্কের একটা প্রশ্ন কমন পাইলে এইটা। তারপরে এখান থেকে যেটা থাকে বানান শুদ্ধি থাকে, সরি বাক্য শুদ্ধি। বানান শুদ্ধিও কিছু পরীক্ষায় আসছে, তবে ইদানিং দেখা যাচ্ছে বানান শুদ্ধি, বাক্য শুদ্ধিটা যখন দেয় ওর মধ্যে আসলে বানান শুদ্ধিটা আপনার পরখ করে নেয়, সুতরাং আলাদা করে আর বানান শুদ্ধি দিচ্ছে না, এই জন্য বাক্য শুদ্ধি হলেই হয়ে যাচ্ছে। তারপরে প্রবাদ প্রবচন এবং বাগধারা যোগে বাক্য গঠন,
তো এই জায়গাটা টুকুতে দেখা যায় যে কোনো একটা বিসিএস এ আগের বিসিএস এ যদি সহজ প্রশ্ন দিয়ে থাকে, পরের বিসিএস এ তুলনামূলক একটু কঠিন দেয়। তবে প্রবাদ প্রবচনের ক্ষেত্রে দেখা যায় 6টার মধ্যে থেকে 3 থেকে 4টা পারা যায়। হয়তো 2টা এদিক ওদিক দেয়, তারপরেও আপনি যদি সেন্স ঠিক থাকে বাক্য গঠন করতে পারবেন। এটা গেল। তারপরে আরেকটা থাকে হচ্ছে এখান থেকে বাক্য রূপান্তর, অর্থাৎ সরল থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে যৌগিক বাক্য। এই তিনটে যে বাক্য আছে, আরো কিছু থাকতে পারে, অস্তিবাচক থেকে নেতিবাচক, তারপরে বাক্যের যে আরো গঠন রয়েছে অস্তিবাচক, নেতিবাচক, তারপরে বিস্ময়সূচক, প্রশ্নবোধক। তো এরকম বাক্যের রূপান্তর থাকে। তো এখান থেকে এই টোটাল 5টা প্রশ্ন থাকে। 5টা প্রশ্নে 5 × 6, টোটাল হলো 30 মার্কের প্রশ্ন। তো এখানকার জন্য যেটা আমাদের কোর্স প্ল্যানে থাকে, এখান থেকে মোটামুটি আমাদের 2টা পরীক্ষা হবে, 2টা লেকচার হবে এবং 2টা পরীক্ষা হবে। তো এর মধ্যে থেকে তো পিডিএফও দেওয়া থাকবে। এই পিডিএফটা আমার কাছে যেটা মনে হয় যে পিডিএফটা আমরা যেগুলো করি একটা স্টুডেন্টের ক্ষেত্রে, আমাদের নিজস্ব যে পিডিএফ গুলো এক এক সাবজেক্টের জন্য এক একভাবে পিডিএফ গুলো তৈরি করা। কোনোটা পার্সোনাল নোট থাকে, কোনোটাতে বিভিন্ন গাইড, বিভিন্ন প্রকাশনী, বিভিন্ন কোচিং সেন্টারে যে যে জায়গা থেকে প্রিপারেশনটা নিলে ওই বিষয়ের বা ওই টপিকের প্রিপারেশনটা নেওয়াটা পারফেক্ট হয়, সেই জায়গাগুলো থেকে তথ্যগুলো সংগ্রহ করে পিডিএফ গুলো তৈরি করা। এমন না যে সব পিডিএফ আমাদের টাইপ করা, মানে নিজে প্রকাশনীর চিন্তা করে যে টাইপ করা, এরকম না। পিডিএফ গুলো আমরা এই জায়গাটাকে, এই কোর্স প্ল্যান করার উদ্দেশ্য একটাই, যে আপনি একটা স্টুডেন্ট হয়ে, আমি একটা স্টুডেন্ট হয়ে, পরীক্ষার্থী হয়ে আমি যখন প্রিপারেশনটা নিতাম সেটা কিভাবে নিতাম, কোন বই থেকে একটা জিনিস তথ্য কালেক্ট করতাম। বাজারে বিভিন্ন একটা বিষয়ের উপরে কিন্তু কি বিভিন্ন প্রকাশনীর বই আছে, এক একটা টপিক এক এক বইয়ে ভালো দেয়া আছে, এক একটা কোচিং সেন্টারের লেকচার শিটে ভালো দেয়া আছে, কোনোটা নিজের নোটে ভালো করা আছে, তো কোনোটা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এক গাদা বই বা এক গাদা প্রকাশনী, সব জায়গায় কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে লেখা আছে। এখন এই টপিকগুলো থেকে, এই বইগুলো থেকে কোন জায়গা থেকে প্রিপারেশনটা নেওয়াটা পারফেক্ট হবে, সেই জায়গাগুলো থেকেই আমরা তথ্যগুলো কালেক্ট করে কিন্তু পিডিএফ গুলো তৈরি করা। তাতে করে হয় কি, আপনাকে কিন্তু এক্সট্রা করে এই তথ্য কোন বই থেকে পড়তে হবে, কোন বই থেকে খুঁজতে হবে, বাজারে গিয়ে কোন বই খুঁজবেন, কোন বই কিনবেন, তো এই জায়গার পেরেশানি কিন্তু আপনার কমে গেল। আপনার যে বিষয়ের পরীক্ষা থাকলো এই কোর্সের মধ্যে, সেই বিষয়ের কিন্তু প্রিপারেশনটা দ্রুত পিডিএফ থেকে আপনি দেখে নিতে পারলেন। অনেকের যেটা পিডিএফ থেকে দেখতে মানে পড়তে অসুবিধা হলে তারা প্রিন্ট করে নিচ্ছে, তো সেই বিষয়টা আলাদা। সে জায়গা থেকে দেখা যায় যে আমরা একটা কথা বলি যে কেউ যদি বই নাও কিনতে চায়, কোনো বই, তারপরেও আমাদের এই কোর্সের সাথে লেগে থেকে শুধু এই কোর্সটা ফলো করি, সে মানে পুরো 100% প্রিপারেশন। একটা পরীক্ষার্থীর ক্ষেত্রে, একটা পরীক্ষার্থীর জায়গা থেকে সে কতটুকু প্রিপারেশনটা নিতে পারবে, বিসিএস এর রিটেনের ক্ষেত্রে আদৌ একটা পরীক্ষার্থীর পক্ষে কতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব? সে তো এলিয়েন না, তাকে প্রিপারেশন নেওয়ার জন্য একটা সবকিছু খেয়ে পড়ে বেঁচে থেকে সবকিছু করেই তাকে প্রিপারেশনটা নিতে হয়। তো সেই জায়গা থেকে একটা স্টুডেন্টের পক্ষে কতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব লিমিটেড টাইমের মধ্যে, সেটা কতটা সহজভাবে, সেই জিনিসটা সহজ করে দেওয়ার দায়িত্বটাই হলো আমাদের। তো এই জায়গাটুকুতে এটা থাকলো ব্যাকরণের অংশটুকু। আর সাহিত্যের অংশটুকুতে একই কথা, সাহিত্যের অংশটুকুতে টোটাল আমাদের 3 থেকে 4টা লেকচার এবং পরীক্ষা হবে। তো সাহিত্যের এই 30 মার্কটা খুব ইম্পর্টেন্ট। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের যে রাইটারগুলো আছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে প্রিলি পড়াটা আপনাকে একবার রিভিশন করতে হবে। রিভিশন করলেই মোটামুটি এখান থেকে অ্যান্সার করার মতো 15-20 মার্কে অ্যান্সার করার মতো আপনি কন্টেন্ট পেয়ে যাবেন। এর বাইরে যেটা আছে, এর বাইরে ফুল অ্যান্সার করার জন্য আপনাকে পড়তে হবে। তো এখানে কথা হচ্ছে 10টা প্রশ্ন থাকে, 10টার অ্যান্সারই দিতে হয়। এই 10টার অ্যান্সার থেকে আপনাকে কি করতে হয়, দেখা যায় যে 2টা প্রশ্ন হয়তো বা আনকমন দেয়, প্রত্যেক বিসিএস এরকম থাকে। এটাই হচ্ছে কমন বিষয়, যে 2টা প্রশ্ন আনকমন দিবি, এটাই হলো কমন বিষয়। তো এই জায়গা থেকে যদি মনে হয় যে আপনার 8টা প্রশ্ন পারেন, তাহলে 8টা প্রশ্ন পারলো 3×8 = 24। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রেও যে অ্যান্সারগুলো লেখা আছে সেগুলো একইভাবে বিভিন্ন গাইড, বিভিন্ন লেকচার, বিভিন্ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানে ভালো যারা পপুলার টিচার আছে তাদের যে নোটগুলো আছে, সেই নোটগুলো থেকে এই পিডিএফ গুলো তৈরি করা আছে। তো এই জায়গাটুকুতেও আপনাকে খুব সুন্দরভাবে হেল্প করবে। তো
তো গ্রন্থ সমালোচনার বিষয়টা এরকম যে বঙ্গবন্ধু রিলেটেড কিছু পড়তে হবে, মুক্তিযুদ্ধ রিলেটেড পড়তে হবে, ভাষা আন্দোলন রিলেটেড, তারপর গ্রামীণ জীবন ভিত্তিক, বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য ভিত্তিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর গ্রন্থ সমালোচনা পড়লেই আপনার এখান থেকে এটা কমন পড়ে, এর বাইরে আসে না। তো এই রিলেটেড যদি প্রশ্নগুলো দেওয়া হয় যে কোন জায়গা থেকে কি পড়বেন, সেটা কিন্তু একবারে দেওয়া আছে আমাদের পিডিএফ এর মধ্যে। সেই পিডিএফ থেকে পড়ে জাস্ট পড়াশোনা করে আপনি পরীক্ষাগুলো দিলে আপনার পড়াটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই পড়াটা কিন্তু গোছানো হয়ে গেল। আবার রচনার ক্ষেত্রে এবার যেটা হলো, এবার 5টা রচনা দেওয়া হয়েছিল সর্বশেষ সাজেশনে। 5টা রচনার মধ্যে থেকে কিন্তু 2টা রচনা ডিরেক্ট কমন পড়েছে। তো একটা রচনা লিখতে হয়। তো বরাবর আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা বিসিএস এর জন্য 10টা রচনা, বাংলা এবং ইংলিশে 10টা রচনা পড়াইতে। এবং মজার ব্যাপার হলো বাংলার রচনা পড়েন, ইংলিশের রচনা পড়েন, এবং বাংলাদেশ বিষয়াবলীর কিছু টপিক আছে, যেমন অর্থনীতি অধ্যায়ের যে টপিকগুলো আছে, এই প্রত্যেকটা জায়গার কিন্তু পড়া একই। এই জন্য দেখা যায় যে বাংলা রচনার ক্ষেত্রে সরকারের উন্নয়ন নিয়ে যে বিষয়টা থাকুক না কেন, উন্নয়নের বা এসডিজি প্ল্যানের মধ্যে যেরকম অগ্রগতি শীর্ষক যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো থেকে দেখা যায় যে বাংলা রচনা আসতেছে, ইংলিশের রচনা আসতেছে, বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আপনাকে প্রশ্ন লিখতে হচ্ছে, 20 থেকে 30 মার্কের প্রশ্ন এই রিলেটেডই আসতেছে। তো এই জায়গা থেকে যদি একবার প্রিপারেশন নেওয়া যায়, তাহলে কিন্তু আলাদা করে আপনাকে বাংলাতে এক ধরনের রচনা, ইংলিশে আরেক ধরনের রচনা, বাংলাদেশ বিষয়াবলীর ওই যে 2টা অধ্যায়, ওই অধ্যায়ের জন্য আলাদা করে আপনাকে আলাদা তথ্য মুখস্থ করা, এই জায়গাটাও কিন্তু প্রচুর মানে শ্রমটা কমে যায়। এখানে 40 নাম্বার, ইংলিশ রচনার 50 নাম্বার, 90 হলো। বাংলাদেশ বিষয়াবলীতে এই রচনার মধ্যে যে কন্টেন্ট গুলো আমরা পড়বো, এই রিলেটেড কন্টেন্ট থেকেই প্রায় 40 মার্কের প্রশ্ন আসে কোথায়, আবার বাংলাদেশ বিষয়াবলীতে। তো 40, 40, 80, 80 আর 50, 130, এই 130 মার্কের প্রস্তুতি কিন্তু একবারেই রচনা রিলেটেড যে টপিক গুলো পড়া হবে, এই টপিকের মধ্যে কিন্তু ওই 130 রিলেটেড যে যে প্রশ্ন 130 মার্কের, এই প্রশ্নটা কিন্তু পড়া হয়ে যায়। সুতরাং এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনাকে এটাতেও ফোকাস করতে হবে। যখন আলাদা করে রচনা পড়তে গেলেন, খালি রচনাই পড়লেন, ওই জিনিসগুলোতে আপনার ফোকাস থাকলো না, তাহলে কিন্তু আপনার এখানে ভুল করে ফেলবেন। তার মানে প্রস্তুতিটা কিন্তু আপনার অন্য জায়গার ক্ষেত্রে আবার বার্ডেন হবে। তার মানে এই জায়গাটাতে যদি একটু কনসাইজ করে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার তো এই রিলেটেড যে বিষয়গুলো থাকবে, যে তথ্যগুলো থাকবে, সেটাও আমরা রেডি করে দিব। সেইভাবে পড়লেই আপনার রেডি হয়ে যাবে। বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, বা এই রিলেটেড বাংলাদেশ বিষয়গুলির মধ্যে যে তথ্যগুলো থাকবে, এই তথ্যগুলো একসাথে পড়লেই হয়ে যাবে। আর এই সাবজেক্ট যেটা ভাব সম্প্রসারণ, সারমর্ম, অনুবাদ, সংলাপপত্র, এগুলো সম্পর্কিত পিডিএফ দেয়া থাকবে আমাদের, যেহেতু এইগুলোরও পরীক্ষা আমরা নিব। তো এই সম্পর্কিত পিডিএফও দেয়া থাকবে। দেখা যাচ্ছে যে এখান থেকে তো আপনারা ওই প্রিপারেশন কিন্তু হয়েই থাকলো। আপনি যদি ব্যক্তিগতভাবে প্রিপারেশন নেন, হয়তো দেখা গেল যে পরীক্ষার আগে আগে প্রিপারেশনটা নিচ্ছেন, তখন হয়তো বা অতটা সময় পাচ্ছেন না। কিন্তু এই কোর্স প্ল্যানের সাথে থাকলে দেখা যাবে যে আপনার এগুলো কিন্তু রেগুলার টাইমের মধ্যেই পরীক্ষাটা হয়ে যাচ্ছে। তার মানে আপনার কিন্তু পড়াও হয়ে যাবে, পরীক্ষাটাও দেওয়া হয়ে যাবে। তো এটা মোটামুটি বাংলাদেশ বিষয়গুলি নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম। মোট কথা আমি একটা জিনিসই আপনাদের ফোকাস করাইতে চাই, একটা কথাই মনের কথা যেটা বলতে চাচ্ছি, সেটা হলো একটা জায়গা থেকে, যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, সেটা একটা বিসিএস এর রিটেন দিতে গেলে একটা নতুন স্টুডেন্ট প্রথমে এসে কিছুতেই বুঝতে পারে না তার সিলেবাসটা আসলে কতটুকু, তার পরিধি বোঝা খুবই মুশকিল। তারপরে ওই বিষয় যদি প্রত্যেকটা বিষয় থেকে আলাদা আলাদা করে ধরে, একটা সাবজেক্টের একটা টপিক থেকে আসলে কতটুকু প্রশ্ন পড়বে, কি পড়বে, এটা বোঝা আরো মুশকিল। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আপনাকে একদম প্রাইভেট প্রোগ্রাম মনে করতে পারেন। সেখান থেকে আমার যে নিজের অভিজ্ঞতা, 40তম বিসিএস আমি কভার করেছি, 41তম বিসিএস এর রিটেন কভার করলাম। তো এই জায়গা থেকে কিভাবে আমি প্রিপারেশন গুলো নিয়েছিলাম, সেগুলো কিন্তু সব আমার গোছানো আছে। সেই জায়গা থেকে আমি জানি কতটুকু আপনাদের পড়তে হবে কি হবে না, বা কতটুকু একজন পরীক্ষার্থীর পক্ষে প্রিপারেশন নেওয়া সম্ভব। সেই জায়গা থেকে কিন্তু এইভাবে তৈরি করা, সেই জায়গা থেকেই যে প্রিপারেশন গুলো নেওয়া হবে, সেটাই আমাদের প্রিপারেশন ক্ষেত্রে 100%। প্রিপারেশনের জায়গা থাকবে অতটুকুই, এর বাইরে
যে বিষয়গুলো আসবে আনকমন, সেই জিনিসগুলো সবার জন্যই আনকমন, সেই জিনিসগুলো আপনাকে তাৎক্ষণিক মেধা খাটিয়ে লিখতে হবে। তো সেই সময়টুকুর মধ্যে আপনার যতটুকু মেধার জোর আছে সেই মেধার জোর দিয়ে আপনাকে ওই নাম্বারগুলো অ্যাকোয়ার করতে হবে। কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু কখনো এমন বিষয় না যে আপনি 100% কমন পাবেন। 100% যদি কমন থাকেই, তো আপনার এই কম সময়ের মধ্যে নতুন ক্যান্ডিডেট হয়ে যতটুকু প্রিপারেশন নিতে পারলেন, মানে আমাদের প্রোগ্রামের মাধ্যমে একজন পুরাতন ক্যান্ডিডেট সে যদি 2-3 বছর থেকে মানে দেয়, রিটেন দেয়, সেক্ষেত্রে সে যতটুকু পরীক্ষা ভালো দিতে পারবে, আপনি নতুন ক্যান্ডিডেট হয়েও ততটুকু ভালো পরীক্ষা দিতে পারবেন যদি কমন থাকে। যা কমন থাকবে সেইটুকুর মধ্যে ঠিক একইভাবে আপনি পরীক্ষা ভালো দিতে পারবেন। আর এর বাইরে থেকে যদি প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো প্রত্যেকবারে কিছু না কিছু হবে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো নিজস্ব মেধা শক্তি প্রয়োগ করে আপনাকে অ্যান্সার করতে হবে। সেই মেধাটা কি হবে, আমার ক্ষেত্রে আলাদা একরকম হবে, আপনার ক্ষেত্রে আলাদা হবে, সেটা নিয়ে কিন্তু কোনো টেনশন করা যাবে না। তো প্রিপারেশনের জায়গা থেকে কতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব সেই জিনিসটা সর্বোচ্চ সুন্দর করা, সর্বোচ্চ ইজি করা, আপনাকে যেন কোনো বার্ডেন ফিল না হয় রিটেন প্রিপারেশনের বিষয়টা। কোর্স প্ল্যানে কোর্স দেওয়া আছে, সেই কোর্স অনুসারে চলতে থাকবে, সেইভাবে আপনারা পড়তে থাকবেন, একসময় আপনাদের পুরো সিলেবাসটা কাভার হয়ে যাবে। তারপর সেগুলোর সাবজেক্ট ফাইনাল হবে, ফাইনাল পরীক্ষা যখন দিতে যাবেন তখন এই পিডিএফ গুলো থাকলো। কারণ ফাইনাল পরীক্ষা আমি শুরুতেই বলেছি, এই 1 সপ্তাহের মধ্যে 7টা পরীক্ষা হয়ে যায়। এই সময়টাতে প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন করা, পার নাইট প্রতি রাতে রিভিশন করা, বই উল্টায় রিভিশন করা, এক একটা বই এক এক জায়গায় ছন্নছাড়া হয়ে পড়ে থাকবে, কোন বই নিয়ে আপনি কোথায় মুভমেন্ট করবেন, কারণ সেন্টার তো একটা জায়গায় পরীক্ষাগুলো হয়। এই মুভমেন্টের ক্ষেত্রেও একটা বড় ফ্যাক্ট, এগুলো আসলে প্র্যাকটিক্যালি ফেস করা যায়। যে একটা সাবজেক্টের জন্য যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস আপনি পড়েন, সেটা যদি আপনার নোট করা না থাকে, তাহলে কিন্তু পরীক্ষার আগের রাতে ওভারনাইট একটা সাবজেক্টের এতগুলো জিনিস আপনার রিভিশন করা কিন্তু খুব টাফ হয়ে যাবে। আর সেই জিনিসটা যদি সুন্দর করে গোছানো থাকে, পিডিএফ আকারে থাকে, বা একটা বইয়ের মধ্যে বা একটা নোটের মধ্যে যদি আপনার থাকে, তাহলে কিন্তু স্ক্রল করে হোক আর আপনি পৃষ্ঠায় উল্টায় হোক, খুব দ্রুত কিন্তু রিভিশন দিয়ে প্রত্যেকটা পরীক্ষাতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা, বাংলার বিষয় গেল এটা। আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব। ইংলিশের ক্ষেত্রে যেটা হয়, ইংলিশের 200 মার্কের মধ্যে রিডিং কম্প্রিহেনশনের মধ্যে থেকেই এই প্যাসেজ থেকেই থাকে হলো 100 মার্ক। এই প্যাসেজ থেকে থাকে হলো 100 মার্ক। প্যাসেজের মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো কোশ্চিন অ্যান্সার করতে হয়, এটা থাকে 30 মার্ক। তারপর মিনিং লিখতে হয় 5 মার্ক। পার্টস অফ স্পিচ ডিটেক্ট করতে হয়, এটা 5 মার্ক। তারপরে আপনার মেক সেন্টেন্স উইথ সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে, এখানে 10 মার্ক। মেক সেন্টেন্স সিনোনিম অথবা অ্যান্টোনিম হতে পারে। তারপর শুধু সিনোনিম বা অ্যান্টোনিম থাকতে পারে, মানে শুধু মেক সেন্টেন্সই থাকতে পারে আলাদা করে সিনোনিম বা অ্যান্টোনিম দিয়ে। এখানে 5 বা 10 থাকতে পারে। তারপরে সামারি 20 মার্ক। তারপর এডিটোরিয়াল, লেটার্স টু দা এডিটোরিয়াল, সম্পাদকীয় লেখার ক্ষেত্রে থাকতে পারে, এখানে আপনার 20 মার্ক। তাহলে দেখেন 30, 40, 50, 60, 70, 80, 90, 10, 100।
এটা কেন দিলাম 5 অথবা 10? সাধারণত এখানে 10ই থাকে, এখানে অন্য একটা কন্টেন্ট ঢুকতে পারে 1 2 3 4 5 6 7, এখানে 10 মার্কই থাকে সাধারণত। সিনোনিম বা অ্যান্টোনিম দিয়ে থাকতে পারে। অ্যান্টোনিম, সাধারণত অ্যান্টোনিম দিয়েই সেন্টেন্স গঠন থাকে, অ্যান্টোনিম দেওয়া থাকে, অ্যান্টোনিম লিখতে বলে। এর বাইরেও থাকতে পারে অ্যান্টোনিম অ্যান্ড সেন্টেন্স। এখানে 10। তো এই যে মার্কগুলো থাকলো, তার মধ্যে এই মার্কের ক্ষেত্রে দেখেন পার্টস অফ স্পিচ, এটা আপনারা পারবেন। মিনিং এর ক্ষেত্রে ভোকাবুলারি জানতে হবে, আপনাকে রেগুলার পড়তে হবে। এই কোশ্চেন 30 মার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন কিছুক্ষণ আগে আমরা বাংলাতেও কিন্তু কোশ্চেন 30 মার্ক, বাংলা সাহিত্যের কোশ্চেন কিন্তু 30 মার্ক আমরা দেখলাম ওখানে। দেখেন বাংলা সাহিত্যের কোশ্চেন 30 মার্কের জন্য আমরা কতটুকু পরিশ্রম করি পড়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রেও। পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা হিউজ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপরে আধুনিক যুগের কতগুলো রাইটার পড়ছি, প্রিলির পড়াটা রিভিশন করছি, আবার নতুন করে প্রশ্ন মুখস্থ করছি, প্রত্যেকটা কবিতার লাইন পড়ছি, ভিতরে কোন প্রবন্ধে, কোন নাটকে, কোন উপন্যাসে কি কথা বলেছে, সব কিন্তু পড়ছি ওই 30 মার্কের জন্য। সবাই পড়ছে সেটা। আর এই 30 মার্কের জন্য কিন্তু আমরা পড়ছি না তেমন। রিডিং কম্প্রিহেনশন জাস্ট এটা যদি আমরা প্র্যাকটিসের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমরা এটা ভালো করতে পারবো 100 মার্কে। আর এই জিনিসটা 30 মার্কের ক্ষেত্রে পড়ছি না, কিন্তু নতুন যদি টপিক থাকে পরীক্ষাতে রিডিং কম্প্রিহেনশন নিয়ে, তো এই 30 মার্কের উপস্থাপন যদি আপনি এক লাইনে প্রত্যেকটা অ্যান্সার করে আসেন, বুঝলেন যে প্রত্যেকটা 30 মার্ক মানে 3 × 10। এই 30 মার্কে একজন 10ও পাবে, একজন 20 পাবে, আর একজন 25+ পাবে। তিনজন ব্যক্তি কি এক? তিনজন ব্যক্তি কি সেম ভাবে উপস্থাপন করেছে? সেম ভাবে উপস্থাপন করলে এরকম সম্ভব 10, 20 এবং 25+? একই, কারণ এই জিনিসটা কিন্তু সবার জন্য আনকমন। জাস্ট উপস্থাপনের জায়গা থেকে কিন্তু এই জিনিসটা নাম্বারটা কম বাড়া হবে। কারণ রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ কখনোই কমন থাকবে না। আর এখান থেকে যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো বাংলা সাহিত্যের মতো কমন পড়ার মতো না। কারণ প্যাসেজের আলোকেই প্রশ্নগুলো থাকবে, সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে কিভাবে আপনাকে অ্যান্সার করলে 25+ নাম্বারটা পাবেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। সেক্ষেত্রে কিন্তু এক লাইনে অ্যান্সার করলে হবে না। এখানে আমরা বাংলা সাহিত্যের 3 নম্বরে অ্যান্সার করার জন্য, বা যদি আমরা বলি ইন্টারন্যাশনাল 4 নম্বরের প্রশ্ন আছে, বাংলা সাহিত্যে বাংলাদেশের মধ্যে আপনার 5 নম্বরের প্রশ্ন আছে, সেগুলোর জন্য আমরা কত বড় লিখি। তো সেটাও কিন্তু এখানে 3 মার্কের জন্য এক লাইনে লিখলে হবে না, মোটামুটি লিখতে হবে অর্ধেক পেজ। তো সেই জায়গা থেকে যদি আমরা মনে করি, তাহলে একটা প্রশ্নের অ্যান্সারটা আসলে কেমন করে করা উচিত, সেই জিনিসটা জানা দরকার। কেমন করে করলে আমি সেখানে 10-এর জায়গায় আমি 25+ নাম্বার পাবো, সেটা কিন্তু ইনস্ট্যান্ট। জাস্ট এই ট্রিক্সটা শিখলেই কিন্তু আপনি এখান থেকে অ্যান্সারগুলো 25+ নাম্বার পাবেন। সেটা কিন্তু প্যাসেজ থেকে আসতে পারে, কিন্তু সরাসরি প্যাসেজ থেকে না নিয়ে কিন্তু কিভাবে এটা করা যায়, তো এটা নিয়ে যখন আমরা রিডিং কম্প্রিহেনশনের যখন ক্লাস হবে, এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে, আপনারা কিভাবে অ্যান্সার করলে এটা আপনি 25+ নাম্বার পাবেন 30-এর মধ্যে। একমাত্র ইংলিশের এটাই একটা জায়গা যেখানে কিন্তু 30 মার্কের মধ্যে একটা ভালো নাম্বার ক্যারি করা যাবে। এখানে মিনিংটা 5 হলে আপনি 5ই পাবেন, পার্টস অফ স্পিচ 5 হলে 5ই পাবেন। সামারিতে কিন্তু 20-এর মধ্যে 10-12-এর বেশি পাবেন না। এডিটোরিয়াল 20-এর মধ্যে, এখানেও ভালো হলে ওই 12-13-এর বেশি কিন্তু পাবেন না। তো এটা কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার একটা জায়গা থাকে। তো এখানেও নাম্বার পাবেন 10, 7-8 পাবেন ইজিলি। সিনোনিম অ্যান্টোনিম এখানেও যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু পারা সম্ভব। তো এই জায়গার 30 মার্ক কিন্তু একটা হিউজ একটা নাম্বার। এখানে 10-এর জায়গায় 25 নাম্বারটা পাওয়া আপনার জরুরি ইংলিশে ভালো করতে গেলে। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশনের এই পার্টটা ভালো করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আমরা তো ওই প্র্যাকটিসের জন্য একটা স্টুডেন্টের পক্ষে কতটুকু প্র্যাকটিস করা সম্ভব সেই জায়গাটুকু তো আমরা বোঝার চেষ্টা করি। তো এই পুরো কোর্স মিলে মোটামুটি 5-5-10টা হয়তো বা প্র্যাকটিস করানো হবে, সুযোগ দেওয়া হবে, এটা করতে পারবেন। আর পরীক্ষাও নেওয়া হবে। তো এই পরীক্ষাতে আপনি প্র্যাকটিস তো করতে পারবেনই, একটা পরীক্ষা দিতে পারবেন, তো সাবজেক্টিভের মধ্যে আবার মডেল টেস্টের মধ্যে দিতে পারবেন, সেই প্র্যাকটিস আপনার হয়ে যাবে।
আর পড়ার ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে দেখা যায় যে এই জায়গাটুকু থেকে যতটুকু প্রয়োজন, যে এটার জন্য আলাদা করে একটা বই কিনলে আদৌ সেই বই থেকে দেখা যাবে যে আপনি রিডিং কম্প্রিহেনশন একটাও প্র্যাকটিস করছেন না নিজের তাগিদে। যদি এটা নিয়ে যদি পরীক্ষা নেওয়া হয়, 2টা পরীক্ষা, তাহলে কিন্তু নিশ্চয়ই কিন্তু আপনি পড়বেন। 10টা প্যাসেজ যদি দেওয়া হয়, সেই 10টা প্যাসেজ কিন্তু গেটে গেটে আপনি পড়ে কিন্তু প্রিপারেশন নিতে পারবেন। তো সেটা কিন্তু আপনার আমাদের কোর্স প্ল্যানের মধ্যে আছে, সেই কোর্স প্ল্যান থেকে আপনি এটা পড়তে পারবেন এবং পরীক্ষাগুলো দিতে পারবেন। আর এটার জন্য আলাদা করে বই কোনো কিছু কিনতে হবে না, প্যাসেজের জন্য আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই, পিডিএফ থেকে যেটা আছে এটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেলে 100 মার্কের। ইংলিশের যে আরো 100 মার্ক আছে, ইংলিশের ওই 100 মার্কের মধ্যে আমি শুরুতেই বলেছি সেটা রচনার ক্ষেত্রে, যে ইংলিশ এস এর মধ্যে যে মার্কটা আছে সেটা হলো 50। এস এ 50। এই 50-এর মধ্যেও যে প্রিপারেশনটা আমরা নিব সেটা বাংলা রচনার জন্য যে প্রিপারেশন, সেখান থেকে হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে যে 40 মার্কে আলাদা করে অর্থনীতি চ্যাপ্টার রয়েছে, বাংলাদেশের উন্নয়ন চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটুকুতে পড়লেই মোটামুটি এখান থেকে আমাদের 50 মার্কের এসে প্রিপারেশন হয়ে যাবে। আর এর বাইরে যদি এসে কখনো আসে, আনকমন যদি দেয়, সবার জন্যই কঠিন থাকবে, তখন বানাই লেখা ছাড়া উপায় থাকবে না, সেটা সবার জন্য। কিন্তু কমন পড়লে কিন্তু এই যে কমন টপিকগুলো যে আছে, এই কমন টপিকগুলো আপনাকে গোছায় পড়তে হবে। হ্যাপাজার্টলি বাংলা রচনার ক্ষেত্রে একটা পড়লেন, ইংলিশ রচনার ক্ষেত্রে একটা পড়লেন, বাংলাদেশ বিষয়াবলীর ওই অধ্যায়গুলোর জন্য আলাদা তথ্য পড়লেন। তো এটা যদি এভাবে পড়তে যান, পড়াটা কিন্তু বার্ডেন হবে। তো এই কয়েকটা জিনিস, বাংলা রচনা 40 মার্ক, ইংলিশ রচনা 50 মার্ক, বাংলাদেশ বিষয়াবলীর ওই 40 মার্ক, এই প্রত্যেকটার জন্য কিন্তু আপনাকে একই ধরনের প্রিপারেশন রাখতে হবে। তো একই ধরনের প্রিপারেশন যদি থাকে তাহলে দেখা যাবে যে আপনার পড়াটা কমে আসবে। তারপরে যদি ট্রান্সলেশনে যাই, ট্রান্সলেশনে 50 মার্ক, বাংলা থেকে ইংলিশ 25, ইংলিশ 25 আর ইংলিশ থেকে বাংলা 25। তো এটা দীর্ঘমেয়াদী ভালো করার জন্য আপনাকে প্র্যাকটিস থাকতে হবে। ফেসবুক গ্রুপগুলোতে দেখা যায় যে আপনার ডেইলি স্টারের এডিটোরিয়াল থেকে দিচ্ছে, প্রথম আলোর এডিটোরিয়াল থেকে বাংলা থেকে ইংলিশ প্র্যাকটিস দিচ্ছে, ইংলিশ থেকে বাংলা প্র্যাকটিস দিচ্ছে। এই জায়গাটুকু যদি আপনি নিয়মিত ফলো করেন, বেশি না, আপনি যদি সপ্তাহে 2টা এডিটোরিয়ালও যদি ফলো করেন, নিজের মতো করে এটা করে নেবেন এই জায়গাটুকুতে, এবং এটা একটা নির্দিষ্ট সময় ধরে নেবেন যে এই সময়টুকু যেন মিস না হয়। সপ্তাহে আমি বলবো না যে প্রতিদিনই করেন, কারণ একটা স্টুডেন্টের পক্ষে প্রতিদিন এটা করা সম্ভব হবে না, কারণ অন্যান্য বিষয়ে তাকে পড়তে হবে। তো সপ্তাহে যদি 2 দিন এটা করেন, যে কোনো একটা 2 দিন সময় নেবেন, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে, 3 ঘন্টা যদি এরকম যদি প্র্যাকটিস করেন সপ্তাহে, তো এটা মানে এক সময় দেখা যাবে যে 2-3 মাসের ব্যবধানে আপনার ট্রান্সলেশন আগের চেয়ে ইমপ্রুভ হবে। একদমই যদি দুর্বল থাকে, আহামরি ইমপ্রুভ হওয়া তো সম্ভব না, আপনি নিজেও জানেন, কিন্তু লেগে থাকলে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনার আসবে, সেই ইমপ্রুভমেন্ট দিয়ে আপনি এইটা পার হয়ে আসতে পারবেন। তো এটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কিছু পড়তে হবে না। এক্সট্রা কিছু বলতে আপনাকে আলাদা করে কিন্তু পড়ার কিছু নাই, এটার জন্য কিন্তু সময় রাখতে হবে আপনাকে। সপ্তাহে 2টা দিন আপনি পড়েন, সপ্তাহের মধ্যে প্রতি মানে ওই 2 দিন পড়লে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় দেন। ওই 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি একটা পুরো ট্রান্সলেশন করার চেষ্টা করেন, এটার ক্ষেত্রেও পুরো ট্রান্সলেশন করার চেষ্টা করেন 2 দিন। তাহলে ওইটা যদি ওখান থেকে যদি কালেক্ট করে পড়েন, যে ফেসবুক স্ক্রল করার সময় দেখা যায় যে ওই গ্রুপগুলো আসছে, ইংলিশ দ্য ডেইলি এডিটোরিয়াল লিখে সার্চ দিলে আপনি মোটামুটি ওই ইংলিশ গ্রুপগুলো পেয়ে যাবেন। দ্য ডেইলি এডিটোরিয়াল লিখে ফেসবুকে সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন। তো পাইলে দেখা যাবে যে ওখান থেকে আপনি ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করে নিতেন। আর এসের জন্য যেটা আমাদের নোটটা থাকবে, এটা পড়লেই এনাফ। ট্রান্সলেশনের উপরে আমাদের পরীক্ষা হবে, ক্লাসও হবে, এবং সেখানে কিছু যে ওয়ার্ডগুলো নতুন করে পড়তে হয় আপনাকে, একটা টপিক রিলেটেড, বাংলাদেশে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ট্রান্সলেশনের জন্য, একটা মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জলবায়ু পরিবর্তন, ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী রিলেটেড যেটা বৈষম্য, চাইল্ড লেবার বা নারী নির্যাতন রিলেটেড। তারপরে আরো নতুন টপিক যেগুলো আছে সেটা হলো বাংলাদেশের মানে সাপেক্ষে যে টপিকগুলো আছে, যেমন সমুদ্র অর্থনীতি, বা তারপরে হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। তো এই যে সমস্যা রিলেটেড, বাংলাদেশের যে সমস্যা, সড়ক দুর্ঘটনা একটা সমস্যা, তো এই রিলেটেড যে বিষয়গুলো থাকবে, এই রিলেটেড যে গুরুত্বপূর্ণ
টার্ম বা শব্দ, এই শব্দ দেয়াই থাকবে আমাদের পিডিএফে। সেই শব্দগুলো যদি আপনার পড়া থাকে তাহলে কিন্তু ট্রান্সলেশন করতে সুবিধা হবে। তো সেগুলো আমরা দিয়ে দিব, সেখান থেকে পড়লেই আপনার গুরুত্বপূর্ণ টপিকের আন্ডারে যে ট্রান্সলেশনের জন্য যে ওয়ার্ডগুলো প্রয়োজন সেই জিনিসগুলো তো থাকবে। আর সাথে যেটা বললাম যে সপ্তাহে 2 দিন হলেও আপনাকে একটা সময় নিয়ে, পর্যাপ্ত 1.5 থেকে 2 ঘন্টা সময় হতে পারে সেটা, সেই সময়টুকু নিয়ে আপনাকে ট্রান্সলেশনটা প্র্যাকটিস করতে হবে। ট্রান্সলেশন করার জন্য যেটা বলে দিলাম, ফেসবুকেই আপনি হেল্প পাবেন। এখানে দ্য ডেইলি এডিটোরিয়াল লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে ফেসবুকে অনেকগুলো গ্রুপ পাবেন। যে কোনো একটা গ্রুপের এডিটোরিয়াল কালেক্ট করে সেটাই আপনি চেয়ার টেবিলে বসে প্র্যাকটিস করেন, যথেষ্ট। তো ইংলিশ নিয়ে এতটুকুই আপাতত। তারপরে গণিত নিয়ে কথা বলি। গণিতের কিছু চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টারগুলো আপনাকে প্রত্যেক বিসিএস এর জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। সেই জায়গাগুলো যদি বলি, সূচক, লগারিদম, সমান্তর, গুণোত্তর ধারা, ঐকিক নিয়ম, তারপরে শতকরার অঙ্কগুলো, শতকরার মধ্যে যে মুনাফার অঙ্ক পাবেন, সেটের অঙ্ক পাবেন, লাভ ক্ষতির অঙ্ক পাবেন, এইগুলো করতে হবে আপনাকে। বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, এগুলো সবার আগে পড়তে হবে আপনাকে। তারপর উপপাদ্য, উপপাদ্যের ক্ষেত্রে এটা ত্রিভুজ এবং বৃত্ত সম্পর্কিত, ত্রিভুজ এবং বৃত্ত। তারপরে সমীকরণ, সরলরেখা। এই টার্মস, এই যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সবার আগে কমপ্লিট করতে হবে। ইভেন এর বাইরেও যে চ্যাপ্টারগুলো আছে ফুল মার্কসের জন্য, এই মার্ক যদি এটা কভার করতে পারেন তাহলে এখান থেকে আপনি 30 থেকে 35 প্লাস নাম্বার পাবেন। মানে প্রত্যেক বিসিএস এর জন্য এটা কাভার, প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক, 30 থেকে 35 প্লাস নাম্বার পাবেন। তো এর বাইরে যে অধ্যায়গুলো আছে, প্রশ্ন সহজ হলে সেখান থেকে নিয়ে 50 পাওয়া সম্ভব, আবার কঠিন হলে দেখা যাবে যে এই টপিকগুলো থেকে এসেও 40 পাওয়াটাও কঠিন হয়ে যাবে। সেটা নির্ভর করবে প্রশ্নের মানের উপরে। তো এখান থেকে শুধু এই অধ্যায় না, বিসিএস এর যে লিখিত সিলেবাসটা আছে, সিলেবাসের মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকে সবগুলো টপিকের উপরে প্রিভিয়াস সালের প্রশ্ন, তারপরে নবম দশম শ্রেণী যে সাধারণ গণিত, উচ্চতর গণিত, কিছু ক্ষেত্রে 11-12 এর যে বইটা থাকে সেই বইগুলো থেকে কোন অধ্যায়ের কোন ম্যাথগুলো করা দরকার সেটা নিয়ে সুন্দর করে হ্যান্ড নোট করা আছে। পুরো ম্যাথেরই 3টা পার্টে 3টা আলাদা আলাদা খাতা করা আছে। তো সেখান থেকে আপনাদের পিডিএফটা রেডি করা আছে। তো ম্যাথের ক্ষেত্রে ওই পিডিএফটা যদি থাকে আর একদিক থেকে যদি প্র্যাকটিস করা শুরু করেন, তাহলে শুধু এই এই বিসিএস কেন, প্রত্যেকটা বিসিএস এর জন্য আপনার ম্যাথের জন্য এটা ফুল প্যাকেজ। কোনো বিসিএস এর জন্য এর বাইরে আর কোনো কিছুই প্র্যাকটিস করতে হবে না। আপনি নিজের বেস ভালো করার জন্য, গণিতের বেস ভালো করার জন্য যদি ভালো থাকে তো ভালো, এই জিনিসগুলো প্র্যাকটিস করে আপনি নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন পরীক্ষাতে। আর যদি বেস একটু দুর্বল থাকে তাহলে এই জিনিসগুলো, যে টপিকগুলো আমরা সাজিয়েছি সিলেবাসের মধ্যে, যে পিডিএফ গুলো যেভাবে দেওয়া আছে, প্রত্যেকটা পিডিএফ এর আন্ডারে যে ম্যাথগুলো করা আছে, বারবার যদি এগুলোই প্র্যাকটিস করা হয় তাহলে দেখা যাবে যে এক সময় এই ম্যাথগুলো নখদর্পণে আসবে। মানে এই বিসিএস যে 43 শুধু বিসিএস যে হেল্প করবে এমন না, এরপরে যদি বিসিএস দেন 44-45, যে বিসিএস এর রিভিশন দেন না কেন, প্রত্যেকটা বিসিএস এ ম্যাথের যে পিডিএফ গুলো দেওয়া থাকবে, প্রত্যেকটা বিসিএস এ এগুলো দেখলেই আপনার জন্য যথেষ্ট, নতুন করে আর কিছু পড়তে হবে না। একদম কনস্ট্যান্ট পড়া, কারণ এটা তো আপডেটেড কিছু নাই যে সাম্প্রতিকের মতো আপডেট তথ্য আসলে নতুন তথ্য আপনাকে জানতে হবে এমন না। কারণ নিয়ম অনুসারে এই জিনিসগুলো আপনাকে যখন পড়তে হবে পিডিএফটা,
তো এটার ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন বই ঘাঁটতে হয়, ম্যাথের ক্ষেত্রে বিভিন্ন গাইড ঘাঁটতে যাবেন। তো এগুলো করতে গেলে আসলে অনেকটা সময় নষ্ট হয়। তো সেই জায়গাটুকু দেখা যায় যে পড়ার সময়টা কম পাওয়া যায়, সময় নষ্ট হলে পড়ার আগ্রহটাও কম হয়। আর সবগুলো যদি একটু গোছানো থাকে, যে সালের প্রশ্ন থেকে কি পড়বেন, নবম দশম শ্রেণীর কোন অধ্যায় থেকে কোনটা পড়বেন, 11-12-এর যে বইগুলো আছে সেখান থেকে কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো নিয়ে এসে করবেন, এই জিনিসটা কিন্তু বোঝা খুবই মুশকিল। তো সেই জায়গাটুকুতে যখন আমাদের পিডিএফ এর মধ্যে দেওয়া থাকলো, সেই জায়গাটুকুতে যখন আপনি পড়লেন, একবারে গোছানো পাইলেন, তখন কিন্তু আলাদা করে আপনাকে টেনশন করতে হলো না। তো গণিতটা এইভাবে হেল্প করবে আপনাকে। এরপরে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে যদি যাই, দেখেন বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে একটা মজার ব্যাপার হলো যে এখান থেকে ফিক্সড পার্ট বেশি, মানে পরিবর্তনশীল তথ্য খুব একটা নাই। পরিবর্তনশীল তথ্য কোনটা আছে, ওই অর্থনীতি রিলেটেড যে অধ্যায়টা, মানে এর মধ্যে অর্থনৈতিক সমীক্ষা রিলেটেড থাকে, বাজেট থাকে। তো এই জায়গাটুকু তো প্রত্যেক বছরই চেঞ্জ হয়, কিছুদিন পর পরও চেঞ্জ হয়, সেই জায়গাগুলোতে আপডেট থাকতে হয়। আর বাদ বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্টলি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে, যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক পরিচিতি থেকে একটা প্রশ্ন থাকে, ভৌগোলিক পরিচিতি প্লাস জনসংখ্যা রিলেটেড, এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকে। ওভারঅল বলতে হবে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকবে, অনেক বেশিও থাকে। এখনকার সময় সাপেক্ষে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন থাকবে, তার রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেটা। সংবিধান প্লাস সরকার ব্যবস্থা, সংবিধান প্লাস সরকার ব্যবস্থা এখান থেকে থাকে। এখান থেকে প্রশ্ন থাকবেই, মাস্ট। তারপরে কিছু জায়গা থাকে, যেমন হচ্ছে কয়েকটা জিনিস, সেটা হলো পররাষ্ট্রনীতি বাংলাদেশের, রাজনীতি রিলেটেড, রাজনৈতিক দল, এখান থেকে প্রশ্ন। তারপরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অর্থনীতি রিলেটেড, অর্থনীতি সমাজ এই রিলেটেড, যেটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক যে কর্মপরিকল্পনা আছে সেখান থেকে থাকবে। তারপরে জেন্ডার নিয়ে, নারী নিয়ে, নারী ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন এবারও এসেছিল, প্রত্যেকবারই থাকবে। তারপরে বাংলাদেশের সম্পদ রিলেটেড একটা প্রশ্ন থাকবে, বনজ সম্পদ থাকুক, খনিজ সম্পদ থাকুক, গ্যাস সম্পদ থাকুক, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন। তারপরে টিকা থাকবে। এই বাংলাদেশ বিষয়গুলি 200 মার্কের মধ্যে দেখা যায় যে এই বিষয়গুলো থেকেই আপনার সব কমন আসে। ভৌগোলিক পরিচিতি এবং জনসংখ্যা, এখান থেকে একটা থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে। মুক্তিযুদ্ধ থেকে একটা থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে, বঙ্গবন্ধু থেকে একটা প্রশ্ন, সংবিধান সরকার ব্যবস্থা থেকে একটা প্রশ্ন বা দুইটা, একটা প্রশ্নই সাধারণত থাকে। পররাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, এগুলো থেকে সাধারণত একটা প্রশ্ন থাকে। অর্থনীতি থেকে একাধিক প্রশ্ন থাকে, এক দুইটা প্রশ্ন থাকে। নারী ক্ষমতায়ন খুব হট টপিক বর্তমান সময়ে, জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে যেটা বলা হচ্ছে, এটা প্রত্যেকটা বিসিএস এ টাচ করার একটা সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে যেটা বলা হয় অর্থনীতি, নারী ক্ষমতায়ন, এই বিষয় অর্থনীতির সাথে অনেক কিছু রিলেটেড, যেমন এবার করোনা ভাইরাসটা অর্থনীতির সাথে রিলেটেড গেছে। তার মানে এই জিনিসটা কিন্তু পরিবর্তনশীল, অর্থনীতির অধ্যায়টা, এবং এই অর্থনীতির অধ্যায়টাই গুরুত্বপূর্ণ। কারণ আমি যেটা বলবো বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে, এই যে বললাম বাংলা রচনা, বাংলা রচনা 40 নম্বর, ইংরেজি রচনা 50 নম্বর, বাংলাদেশ বিষয়াবলী যে অর্থনীতির মধ্যে বললাম যে 20 থেকে 40 নম্বর, এই নাম্বারটা আসলে গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কিন্তু আপনাকে
অর্থনীতি অধ্যায়ের মধ্যে থেকে অনেক কিছুই পড়তে হবে, যেটা আপনাকে এখানে 20 থেকে 40 নাম্বার একর করে দিবে, প্লাস বাংলাদেশ বিষয়াবলী রচনার ক্ষেত্রে হেল্প করবে, প্লাস বাংলার আর ইংলিশ এসের ক্ষেত্রে হেল্প করবে। এই অধ্যায় থেকে কিন্তু আপনি এই সবগুলো কিন্তু লিখতে পারবেন। তার মানে এই জায়গাটুকুতে ফোকাস দিয়ে পড়তে হবে। এর মধ্যে কিন্তু বাংলাদেশের যে পরিবর্তনশীল যে বিষয়গুলো থাকে সবগুলো অর্থনীতির সাথে রিলেটেড। অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, তো বিভিন্ন সময় যে সমীক্ষাগুলো দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে চেনা যাচ্ছে সেটা কিন্তু অর্থনীতির মানে সমৃদ্ধির কারণেই হচ্ছে। তো সবগুলো কিন্তু অর্থনীতির মধ্যেই পড়বে। যেমন করোনা, যেটা বললাম, করোনার কারণে বাংলাদেশের অর্থনীতির যে পরিস্থিতি, কি ক্ষতি হলো না হলো, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এটাও কিন্তু অর্থনীতির মধ্যেই পড়বে। তার মানে পরিবর্তনশীল তথ্যের যে অধ্যায়টা, বাংলাদেশের সাম্প্রতিক থেকে কিছু যদি পড়তে হয় তাহলে সেটা কিন্তু অর্থনীতির মধ্যে পড়বে। সেই তথ্যটা আপডেটেড যেটা আছে সেটা ইনস্ট্যান্ট তথ্যটা পাবেন। পরীক্ষার আগে পরিবর্তনশীল তথ্য যদি থাকে সেটাও আমরা দিয়ে দিব। আর টিকা থেকে থাকে, টিকা থেকে বিভিন্ন টপিক থেকে, এই টপিকগুলো থেকেই টিকা থাকবে আপনার 4টা, 4x5 = 20 মার্ক। তো বাংলাদেশ বিষয়াবলীতে 10টা প্রশ্ন থাকে, 10টা থেকে আপনাকে 10টা অ্যান্সারই করতে হয়, এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে 20, এক্সট্রা কোনো রকম কিছু থাকবে না। তো 4 ঘন্টাতে এই 200 মার্কে অ্যান্সার করতে হয়। এখানে সবচেয়ে বাংলাদেশ বিষয়গুলিতে অ্যান্সার সম্পূর্ণ করাটাই খুব টাফ। যদি আগে থেকে আপনার যদি প্র্যাকটিস না থাকে, সময় বন্টন করা না থাকে, আমাদের কোর্সে তো ওইভাবে সময় বন্টন করে দেয়া থাকে, যে পরীক্ষাগুলো নেওয়া হয় যেভাবে, প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি ফাইনাল পরীক্ষায় কেমন সময় পাবেন ওই অনুসারে প্রত্যেকটা পরীক্ষাতে আপনার টাইম সেট করে দেওয়া থাকে। তো সেই টাইমের মধ্যে আপনাকে লেখাটা কমপ্লিট করে খাতাটা আপনার আমাদের কাছে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে সেটা নিয়েও কিভাবে খাতা সাবমিট করতে হয় না হয় সেটা নিয়েও আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে। সেই ভিডিওটা আপনারা যখন আমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাদের মানে পেজে মেসেজ দিলে সেটা দেখানো হবে। আর আমি যে চেষ্টা করি যে শেষের দিকে একটু বলে দেওয়ার, পারলে আমি সেটা বলে দিব। তো এখান থেকে দেখেন এই প্রত্যেকটা অধ্যায় রিলেটেড কতটুকু প্রশ্ন করবেন। এই অধ্যায়গুলো থেকে হিউজ প্রশ্ন। বাংলাদেশ বিষয়াবলী একটা গাইড যদি খুলে দেখেন, যে কোনো গাইড, প্রফেসরস বলেন, অ্যাসুরেন্স গাইড বলেন, যে গাইডই খুলে দেখেন না কেন, একটা অধ্যায়ের আন্ডারে কত কত প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন থাকে। তো এতগুলো প্রশ্ন যদি পড়তে যান মাথা তো এমনিতেই ঘুরে যাবে। তো এই জায়গাগুলো থেকে সিলেক্টিভ প্রশ্ন যেগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো দিয়ে আমাদের পিডিএফ গুলো তৈরি করা, সেগুলো ওই গাইডগুলোর হেল্প নিয়ে করা হয়েছে। পার্সোনাল নোট বা বিভিন্ন লেকচার, বিভিন্ন প্রকাশনী লেকচার, তারপরে হতে পারে বিভিন্ন কোচিং সেন্টারের লেকচার থেকে, বিভিন্ন জায়গা থেকে যেখানে যেটা ভালো দেয়া আছে সেখান থেকে কালেক্ট করে যে প্রশ্নটা পড়তে হবে একটা অধ্যায় থেকে সেই প্রশ্নগুলো নিয়েই পিডিএফ গুলো করা। তো সেই জায়গা থেকে আপনার ওই একটা অধ্যায় দ্রুত শেষ করতে গেলে, যেমন সংবিধান এবং সরকার ব্যবস্থা, সংবিধান আলাদা করে পড়া, সরকার ব্যবস্থা আলাদা করার পড়ার কোনো দরকার নেই, একসাথেই পড়া যায়। বিচার বিভাগ একসাথেই পড়া যায়, এগুলো সব একসাথেই পড়া যায়। শাসন বিভাগ, এগুলো সব একসাথেই পড়া যায় সংবিধানের মধ্য থেকেই। তো এই একটা যদি পরিপূর্ণ একটা পিডিএফ থাকে, তার আলাদা করে আপনাকে এখানে কিন্তু 3টা অধ্যায় আছে একসাথে, সংবিধান, এবং এখানে যদি 3টা বলি, সরকারের মানে একটা রাজ্যের মানে একটা সরকারের যে অঙ্গ সংস্থান, 3টা অঙ্গ সংস্থা যদি বলা হয় তাহলে সেই বিষয়গুলো নিয়ে সবগুলো কিন্তু একসাথেই পড়ে সংবিধানের সাথে। তো সেই সবগুলো কিন্তু নির্বাহী বিভাগ, তারপর আইনসভা, বিচার বিভাগ, এই 3টা, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ, এই 3টা কিন্তু একসাথেই পড়ে এবং সেটা সংবিধানেরই পার্ট। তাহলে এই 3টা অধ্যায় এবং একটা অধ্যায়, 4টা অধ্যায় কিন্তু আলাদা আলাদা করে সিলেবাসে বলা আছে। তো আলাদা আলাদা করে পড়ার চেয়ে যদি আপনি একবারে এটা পড়ে ফেলেন তাহলে কিন্তু পড়াটা কমে আসলো। মোট কথা আমি একটা মানে কথাই বুঝাইতে চাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে পিডিএফ এমন ভাবে করা থাকলো যেগুলো আপনাকে পিডিএফটা ওপেন করে যদি পড়া শুরু করেন এই মাথা থেকে ওই মাথা পিডিএফ শেষ হয়ে যাবে, আপনার পড়া কমপ্লিট। আর কোনো কিছু ভাবতে হলো না যে এখান থেকে এই অধ্যায়টা কতটুকু প্রশ্ন পড়া উচিত, কোন প্রশ্ন ছাড়লাম, কোন প্রশ্ন পড়বো কি পড়বো না, এই জিনিসটা। কারণ বরাবর এর বাইরে আসলে প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই। এতটুকু প্রিপারেশন নেন, এটাই বারবার রিভিশন করেন, এটাই আপনি 100% প্রিপারেশন মানে নিতে এটাই হেল্প করবে। এর বাইরে আসলে কিছু পড়ার দরকার নেই। আলটিমেটলি আপনি পরীক্ষার হলে বা পরীক্ষায় যাওয়ার আগে যদি ফাইনাল প্রিপারেশন না নিতে পারেন, ফাইনাল রিভিশন না দিতে পারেন, তাহলে কিন্তু কাজ হবে না কিছুতেই, খুব একটা কাজে দিবে না তখন।
তো সুতরাং এই জিনিসটা যদি ফাইনাল প্রিপারেশন বা ফাইনাল রিভিশন দিতে চান তাহলে কিন্তু পড়াগুলো গোছানো থাকা খুবই জরুরি। এটা তারপরে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে যদি যাই, আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে ফিক্সড পার্ট আছে, সেটা হচ্ছে একটা ফিক্সড পার্ট আছে, সেটার মার্ক হলো 40। আর যেটা মুভেবল পার্ট, যেটা হচ্ছে আন্তর্জাতিকের সাম্প্রতিক অংশের সাথে রিলেটেড, সেটা থেকে থাকবে হচ্ছে 60 মার্ক। ইন্টারন্যাশনালের মার্ক হলো 100। এই 100-র মধ্যে কনসেপচুয়াল পার্ট যেটা থাকে, সেই পার্টের মার্ক হলো 4 × 10 = 40। এখানে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, কোনো কোনো বার বেশি দেয়, 12টা থেকে 10টা। এবার যেটা হলো 41-এর ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন ছিল না, 10টা থেকে 10টা অ্যান্সারই করতে হয়েছে। এই 10টার মধ্যে 8টা প্রশ্ন মোটামুটি 7 থেকে 8টা প্রশ্ন কমন দেয়, আর এই 2 থেকে 3টে প্রশ্ন একটু আনকমন থাকে। সেটা ধারণা থাকলে লিখে আসবেন ভালোভাবে, আর না আসলে মোটামুটি কোনো মতো পার্সপেক্টিভে অ্যান্সার করে আসবেন। এই কনসেপচুয়াল পার্ট যেটা আছে, এটা আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে 40 মার্কের। এখানে 7টা অধ্যায় আছে, 7টা অধ্যায় থেকে কি কি অধ্যায় পড়তে হবে? 3-4টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, 3-4টা অধ্যায়ের অনেক বেশি প্রশ্ন আছে। সেই অধ্যায়গুলো নিয়েই কিন্তু পিডিএফ করা আছে বাজারের প্রত্যেকটা বই থেকে। মোটামুটি অ্যাসুরেন্স বলেন বা বেসিক ভিউ বলেন বা অন্যান্য যে বইগুলো আছে, নিজের নোট বলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু 3-4টা বই মিলে পিডিএফ গুলো তৈরি করা আছে এই পার্টের। তার মানে এই পার্টের মধ্যে কোন প্রশ্নের অ্যান্সার কোন বইয়ে ভালো দেয়া আছে। আর একটা বই কিন্তু দেখা যাবে যে আপনি যখন নিজেও যখন একটা বই পড়েন তখন দেখেন যে একটা বইয়ের কিন্তু আপনি সব পড়েন না। বাজারে যে একটা বই যখন একটা রাইটার যখন একটা বই লেখে, সেই বইয়ের কিন্তু আসলে সব পড়া হয় না, পড়া সম্ভবও না। তো একটা আন্তর্জাতিক বিষয় হলে একটা বই কিনলেন, সেটাও কিন্তু আপনি সম্পূর্ণ শেষ করতে যেমন পারবেন না, আবার আপনি নিজেও কিন্তু পড়ার সময় বেছে বেছে পড়বেন। এখন এই বেছে বেছে পড়ার সময় নিজেও কিন্তু বুঝবেন না যে কোনটা আপনার ছাড়া ঠিক হচ্ছে বা কোনটা আপনার পড়া ঠিক হচ্ছে। তো সেই জায়গাটুকুতেও এই 7টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন আপনাকে পড়তে হবে কমন পাওয়ার জন্য, এই 7-8টা প্রশ্ন কমন পাওয়ার জন্য যদি কমন দেয়, অবশ্যই এখান থেকে কমন পাবেন। নিজে ব্যক্তিগতভাবে 40তম বিসিএস এ কমন পেয়েছি 7-8টা প্রশ্ন, 41তম এবারেও আমি 8টা প্রশ্ন কমন পেয়েছি। ওই এবং স্টুডেন্ট গুলো ওই যে সিলেবাসটা, যে টপিকটা দেওয়া ছিল পিডিএফটা, ওই পিডিএফ থেকে 8টা প্রশ্নই কমন পেয়েছে। এই 2টা প্রশ্ন এক্সট্রা ছিল, 2-3টা প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিজের জ্ঞানে লিখতে হয়েছে, যারা পারেন নাই তারা ছেড়ে আসছে। কিন্তু এখান থেকে কিন্তু যেটা পারার প্রয়োজন সেটা কিন্তু পারলেই যথেষ্ট। তো এটা আগে থেকেই পড়ে রাখতে হবে, কারণ এই পার্টটা ফিক্সড। আর 2 নম্বর পার্ট যেটা এম্পিরিক্যাল ইস্যু, এটা আসে সাম্প্রতিক থেকে। এম্পিরিক্যাল ইস্যু আর একটা হলো প্রবলেম সলভিং অথবা পলিসি, দুটো থাকতে পারে। এম্পিরিক্যাল ইস্যুর মধ্যে এই এম্পিরিক্যাল পার্ট, যেটা পার্ট বলাটাই বেটার হতো, এম্পিরিক্যাল পার্ট আর প্রবলেম সলভিং, এখান থেকে 3টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, 4টা থাকে 45 মার্ক। এবং এই 3টা প্রশ্নের অ্যান্সার বা 4টা প্রশ্ন যেটা থাকে, সমসাময়িক যে বিষয়গুলো থাকে সেই সমসাময়িক বিষয় থেকেই সাধারণত থাকে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ শক্তিগুলো যেগুলো, এই বৃহৎ শক্তিগুলোর মধ্যে কোনো রকম গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আছে কিনা সেই সাপেক্ষে জানতে হবে ওই সময়ের সাম্প্রতিক যেটা। যেমন 43 যখন রিটার্ন দিবেন তার আগে আগে যেটা। এমনিতেই এই অংশটুকু তো ভালো করার জন্য আপনি রেগুলার পত্রিকা পড়বেন, আন্তর্জাতিকের অধ্যায়গুলো ভালো করে দেখবেন, বৃহৎ শক্তি যেগুলো আছে, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, হ্যাঁ, এগুলো নিয়ে, যুক্তরাজ্য, তো অস্ট্রেলিয়া, এই প্রত্যেকটা দেশ সম্পর্কে আপনি, ভারত, প্রত্যেকটা দেশ সম্পর্কে আপনি জানলেন। প্রতিদিন পত্রিকায় যেটা আসলে সেটা আপনি আপডেট জেনে নিলেন। আর এই অধ্যায়ের জন্য ফাইনাল প্রিপারেশন নেবেন হচ্ছে পরীক্ষার 1 মাস আগে। পরীক্ষার 1 মাস আগে মোটামুটি প্রশ্ন ফিক্সড হয়ে থাকে। ওই সময়টাতে সাম্প্রতিকের আলোকে যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলো তখন পড়বেন। এটার জন্য আলাদা করে, মানে ফিক্সড পার্ট যেটা আছে সেই ফিক্সড পার্টের জন্য যে পরীক্ষাগুলো নেয়ার, যে আমাদের যে সিলেবাসের মধ্যে যেটা থাকবে, এই অধ্যায়গুলোর মধ্যে যে ফিক্সড পার্ট থাকবে
সেই ফিক্সড পার্টগুলো আপনারা পড়ে ফেলবেন, সেটা পিডিএফে দিয়ে দিব। আর এর বাইরে যে সাম্প্রতিক ইস্যুগুলো যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসবে, এখান থেকে অ্যান্সার করতেই হবে, সেই জিনিসগুলো পরীক্ষার 1 মাস আগে এটা পেয়ে যাবেন আপনারা। পরীক্ষার 1 মাস আগে পড়লে সেটা যথেষ্ট। এর আগে পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক একইভাবে প্রবলেম সলভিং বা পলিসির ক্ষেত্রে একই জিনিস, যে আপনাকে তখনকার সাম্প্রতিকের আন্ডারেই মোটামুটি এই জিনিসগুলো আসে। তো এখান থেকে মোটামুটি এগুলো কমন পাওয়ার মতোই। তো এটা নীতিপত্রের ক্ষেত্রে বা পলিসি বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো জানা থাকলে, ফরম্যাটটা জানা থাকলে মোটামুটি যেটি আসুক না কেন আপনার আন্তর্জাতিকের যে প্রিপারেশনটা নেওয়া থাকবে, যদি কমনও না পড়ে, ধরুন জলবায়ু নিয়ে আপনি পড়াশোনা করেছেন, তো জলবায়ু নিয়ে যদি একটা আপনাকে প্রবলেম সলভিং বা পলিসি মেক করতে বলে, তাহলে কিন্তু কিভাবে পলিসি মেক করতে হয় বা প্রবলেম সলভ কিভাবে লিখতে হয়, সেটা যদি ফরম্যাটটা আপনার জানা থাকে, তাহলে কিন্তু জলবায়ু রিলেটেড ওই টপিকগুলো থেকেই আপনি কিন্তু এটা বানাইতে পারবেন। এটা আমি বুঝাই দিলাম জাস্ট। তার মানে এই জায়গাটুকুতে আপনাকে শেষের দিকে প্রিপারেশন নিতে হবে ইন্টারন্যাশনাল পরীক্ষার 1 মাস আগে। কিন্তু পত্রিকা পড়বেন, পত্রিকা পড়ে সমসাময়িক যে বিষয়গুলো, এখান থেকে আন্তর্জাতিকের যে গুরুত্বপূর্ণ যে বৃহৎ শক্তি থেকে আসে, সেই বৃহৎ শক্তির দেশগুলো থেকে প্রশ্ন থাকবে। দক্ষিণ এশিয়ার রাজনীতি থেকে প্রশ্ন থাকবে, দক্ষিণ এশিয়ার মধ্যে সার্কভুক্ত যে দেশগুলো আছে এই রাজনীতি থেকে একটা প্রশ্ন পাবেন। তারপরে মধ্যপ্রাচ্যের যে সংকটগুলো আছে, এই সংকটগুলো থেকে একটা প্রশ্ন পাবেন। মোটামুটি এই 3টা প্রশ্ন কিন্তু ফিক্স থাকবেই। আর একটা বিভিন্ন সংস্থা রিলেটেড বা অন্যান্য বিভিন্ন প্রসঙ্গ টাচ করে আসতে হবে। তো এই টোটাল 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের মধ্যে থেকে আপনাকে এখানে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। টোটালি এম্পিরিক্যাল ইস্যু গেলে প্রবলেম সলভিং ইস্যুটা চলে গেল। এই আবার কনসেপচুয়াল পার্ট যেটা আছে, এটা আপনাকে আগে থেকেই পড়তে হবে। আমি বললাম, আগে থেকে যদি না পড়েন, পরীক্ষার মধ্যে পড়লে আপনি খুব ভালো কিছু করতে পারবেন না। সুতরাং এটার পার্টটা আগে থেকে আপনাকে ধারণা রাখতে হবে, কারণ এই পার্টটা একদমই নতুন। নতুন নতুন টার্ম জানবেন, নতুন নতুন টার্ম শিখবেন। যদি এটা আগে থেকে আপনার জানা থাকে এবং পরবর্তীতে আবার রিভিশন করার সময় পান, তাহলে কিন্তু পরীক্ষাতে ভালো অ্যান্সার করে আসতে পারবেন। আর এটা যেহেতু ঘটনা প্রবাহের আলোকে এটা থাকবে, এর ফিক্সড যে পার্টটা, সেই পার্টটা আমরা আগে পড়ে ফেলবো। আর যেটা চেঞ্জ হবে, যেটা পরীক্ষাতে অ্যাকচুয়ালি আসবে, সেই পার্টটা পরীক্ষার আগে আমরা পড়বো, পড়ে কয়েকদিন রিভিশন করব, করলেই আমাদের এটা যথেষ্ট। কারণ এই পার্টটা একদম রিসেন্ট টপিক থেকেই আসবে, আগে থেকে পড়ার কোনো কিন্তু সুযোগ নাই। পিডিএফ এর নমুনা অনেকে চেয়েছে, আসলে গ্রুপে কিন্তু একটা পিডিএফ দেওয়া আছে, ওই 2-3টা পিডিএফ দেওয়া আছে, মানে যেমন গণিতের পিডিএফটা কিন্তু দেওয়া আছে, এটা হ্যান্ড রিটেনের যে পিডিএফটা, ওইটা পিডিএফটা আপনারা দেখতে পারেন। আর প্রত্যেকটা পিডিএফ এর ক্ষেত্রে কিন্তু একটা কথা বললাম, যে পিডিএফটা ক্ষেত্রে হলো যে বিভিন্ন বই, বিভিন্ন লেকচার, নিজের নোট, মানে এক একটা বইয়ের ক্ষেত্রে, এক একটা অধ্যায়ের ক্ষেত্রে, এক একটা জায়গা থেকে এগুলো কালেক্ট করে পিডিএফ গুলো তৈরি করা হয়েছে। একটা স্টুডেন্টের পক্ষে আপনি যখন আপনাকে একদম স্রেফ কথা বলি, আপনি যখন রিটেন দিবেন, দেওয়ার পরে আপনি একটা অভিজ্ঞতা আপনি পেয়ে যাবেন। 2বার পিডিএফ যদি রিটেন দেন, তারপরে আরো ভালো অভিজ্ঞতা আপনি পেয়ে যাবেন। এই জায়গাগুলো থেকে যদি আপনি অন্য কাউকে হেল্প করতে যান, তাকে কিভাবে পড়াবেন, নিজে যদি প্রাইভেট পড়াইতে চান, তাকে তো এই জিনিসগুলো গোছাই দিতেন আপনি, কোন জায়গা থেকে কি কি জিনিস পড়বে না পড়বে, তাহলে সেই স্টুডেন্টের জন্য সেই জিনিসগুলো পড়াটা ইজি হতো না। তো সেই ধারণা থেকেই আসলে এই কাজটা করা, যে একটা রিটেন প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে কোন বই থেকে কোন অধ্যায়ের কোন জিনিসটা আপনাকে পড়তে হবে, সেই জায়গাটুকুকে স্পেসিফিক করে দিয়ে একটা জায়গায় পড়াটা গোছানোর জন্য এই কার্যক্রমটা, যাতে আপনাদের পড়াটা ইজি লাগে। আগেই যেন মানে খুব বেশি পড়ার চাপে আপনারা বলেন যে এটা আমার দ্বারা হবে না, এরকম যেন একটা সেন্স না আসে আপনার মধ্যে। আগে থেকেই যদি একটা বিশাল সিলেবাসের ভারে যদি আপনি যদি মাঠ থেকে পালিয়ে যান, তাহলে কিন্তু এতদিনের কষ্ট করে আপনি প্রিলি টিকলেন, এটা কোনো কিছু কাজে আসবে না। তো সেই জায়গা থেকে আপনাকে হেল্প করার জন্যই, বা আপনাদের জন্য এটা কাজে লাগে ভালোভাবে, সেই জায়গা থেকে এই কাজটা করা। এটা করতেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, বা সামনেও হবে, কারণ সামনের পিডিএফ গুলো একরকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। নতুন নতুন টপিক যে জিনিসগুলো আসছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু নতুন নতুন পিডিএফ আবার নতুন করে তৈরি হবে আপনাদের জন্য।
তারপরে লাস্ট যে অধ্যায় ইয়াটা বলবো সেটা হলো মানসিক দক্ষতা নিয়ে বলার কিছু নাই, সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি। এটার 100 মার্ক। এই মার্কের মধ্যে বিজ্ঞান পার্ট কত? বিজ্ঞান পার্ট হলো 60 মার্ক। কম্পিউটার প্লাস তথ্য প্রযুক্তি এটা 25 মার্ক। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এটা হচ্ছে 15 মার্ক। তাহলে এই হলো আপনার 100 মার্ক। সরি, এই কত মার্ক? টোটাল 100 মার্ক। তো বিজ্ঞানের এই 60 মার্কের মধ্যে টোটাল 9টা প্রশ্ন থাকে। সেই 9টা থেকে আপনাকে অ্যান্সার করতে হয় 8টা। 8 গুণন 7.5 সমান হলো 60 মার্ক। 9টা থেকে 8টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো এখানে অধ্যায় রয়েছে টোটাল 12টা অধ্যায়। এই 12টা অধ্যায়ের মধ্য থেকে 8টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। 8টা অধ্যায় থেকে মোটামুটি প্রশ্ন থাকবেই। যেহেতু 9টা প্রশ্ন থাকে, এটা থেকে কমন পাওয়া যায় মোটামুটি। এই 60 মার্কের মধ্যে আপনি 50 মার্ক মোটামুটি কমন পাবেন হুবহু, আর 10 মার্ক এদিক ওদিক হয়। এবং এখান থেকেও একটা বিশাল বিষয় যে থাকে, যেটার মধ্যে একটা, বাজারের বিজ্ঞান বইগুলোর অবস্থা খুবই খারাপ। বিজ্ঞান বইগুলোর অবস্থা খুবই খারাপ। এখান থেকেই বিজ্ঞান গাইডগুলোর মধ্যে এমন প্রশ্ন, আচ্ছা প্রশ্ন বেশি থাকুক এটা আমার সমস্যা নাই, সমস্যা হলো তাদের উত্তরগুলো নিয়ে। উত্তরগুলো এত খারাপ, বাজেভাবে দেওয়া কিছু কিছু। আমি বইগুলোর বা গাইডগুলোর নাম নিব না, আপনারা দেখলে বা বাজারে গিয়ে যদি গাইডগুলো দেখেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো সেগুলো আসলে বিজ্ঞানের যে অ্যান্সারগুলো দেয়া, একদম জাতা অ্যান্সারগুলো দেয়া। তো এই অ্যান্সারগুলো করে আসলে বিজ্ঞানে ভালো কিছু অ্যান্সার করা মানে মানে নাম্বার পাওয়া আশা করা যায় না। তো সেই জায়গা থেকে বলবো যে বিজ্ঞানের আপনারা যদি নিজে ব্যক্তিগতভাবে কখনো পড়েন, বাজারের বইগুলো নিয়ে শুরুতেই, মানে আমি যেটা বলবো, বাজারের বইগুলো একদম খুব খারাপ অবস্থা। যেগুলো একদম খুব বেশি ভালো প্রকাশনী নামে যেগুলো চলে, সেই প্রকাশনীগুলোর বিজ্ঞানের অধ্যায়টা বা বিজ্ঞানের যে বইটা, এই বইগুলোর অ্যান্সারগুলো খুব বাজে অবস্থা। সুতরাং এটা অ্যাভয়েড করবেন। তো এখান থেকেও কিন্তু এই 12টা অধ্যায়ে কিন্তু হিউজ হিউজ প্রশ্ন দেয়া। তো এখান থেকে একটা, মানে যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, কমার্স বা আর্টসের যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই পার্ট দেখে কিন্তু আগেই ভয় পেয়ে যায়। তো সেখান থেকে বলবো যে এই অধ্যায়গুলো থেকেও কিন্তু দুই একটা স্পেসিফিক অধ্যায়ে প্রশ্ন বেশি আছে। যেমন আলো অধ্যায়ে প্রশ্ন বেশি আছে, রোগ পরিচর্যা অধ্যায়ে প্রশ্ন বেশি আছে, তারপরে অম্ল ক্ষারক অধ্যায়ে প্রশ্ন বেশি আছে। যদি এইগুলো থেকে প্রশ্ন মাস্ট থাকবে, নিশ্চয়তা আছে। কিন্তু অন্যান্য অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, সেগুলো নিশ্চয়তা আছে, কিন্তু অন্যান্য অধ্যায়গুলোর প্রশ্ন তুলনামূলক কম। তো এই জায়গাগুলো থেকে আসলে কতটুকু প্রিপারেশন নেওয়াটা সম্ভব, প্রত্যেকটা প্রশ্নের টু দা পয়েন্টে অ্যান্সার করা। কারণ এখান থেকে মার্কগুলো কিন্তু খুব বেশি থাকে না, 1.5 মার্ক, 2 মার্ক, 2.5 মার্ক, 3 মার্ক, 4 মার্ক, এরকম কিন্তু কিন্তু প্রশ্ন থাকে। 1 মার্ক থেকেও কিন্তু প্রশ্নের উত্তর শুরু। তো একটা প্রশ্নের উত্তর যদি এই সর্বোচ্চ 4 মার্কের থাকে, তাহলে 4 মার্কের জন্য সর্বোচ্চ আপনি কি পড়তে পারেন বিজ্ঞানের। তো সেইভাবেই কিন্তু পড়া উচিত। আহামরি বড় প্রশ্ন মানে বড় উত্তর মুখস্থ করে লাভ নাই, স্পেসিফিক প্রশ্ন স্পেসিফিক উত্তর আপনাকে পড়তে হবে। তো সেই জায়গা থেকে আপনাকে পড়াটা কমাইতে হবে, অ্যান্সারটা কমাইতে হবে। সেই কমানোর যে জায়গাটা, সেটা নিজে থেকে বোঝা খুবই মুশকিল হয়ে যাবে। পিডিএফ এ যেটা দেওয়া থাকবে, যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেইগুলো পড়লেই আপনার এনাফ হবে। এর বাইরে কিছু পড়তে হবে না। এটা নিয়ে আমি তেমন কিছু কথা বলতে যাচ্ছি না। কম্পিউটারের পার্টটা আপনাদের অলরেডি হয়ে গেছে পড়া। কম্পিউটারের এই 20 মার্কের প্রিপারেশন অলরেডি আপনার হয়ে গেছে। এখানে দেখা যাবে যে আপনাকে অ্যান্সার করতে হবে 10টা, প্রত্যেকটা 2.5 মার্ক করে 25 নাম্বার। 12টা থেকে 10টা অ্যান্সার করতে হয়, 2.5 মার্ক করে, প্রত্যেকটার মার্ক 2.5, 25 নাম্বার। তার মধ্যে এই 20 মার্কের প্রিপারেশন আপনারা প্রিলিতেই নিয়ে ফেলেছেন। হয়তো ওইভাবে প্রশ্ন আকারে পড়েননি, প্রশ্ন আকারে না পড়লেও পড়েছেন আপনারা। এখন শুধু প্রশ্ন আকারে যদি ওই পড়াটাই পড়েন, রিভিশন যদি করেন, প্রশ্নগুলো এখন একটা বিষয় হলো কি, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে সিলেবাসটা,
এই সিলেবাসটা রিটেনের ক্ষেত্রে এমন হ্যাপাজার্ড করে দেয়া, আপনার দেখে বিরক্ত লাগবে। তো ওই হ্যাপাজার্ড করে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আরো বিরক্ত লাগবে। তো আমরা বেশি পরিচিত কার সাথে? বেশি পরিচিত কিন্তু প্রিলির যে সিলেবাস ছিল কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এটার সাথে আমরা বেশি পরিচিত, কারণ ওই অধ্যায়গুলো আমরা বারবার পড়ছি। তো এবার যদি কম্পিউটারের এই পার্টটা যদি প্রিলির অধ্যায়গুলোর সাথে কমিউনিকেট করে পড়া যায় তাহলে কিন্তু পড়াটা ইজি লাগবে। তাহলে কিন্তু পড়া কমে আসবে। আপনার প্রিলিতে যে পড়াটা পড়ে এসেছেন কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, সেই পড়ার 30% পড়লেই এখানে 25-এর মধ্যে 20 কাভার হয়ে যায়। 25-এর মধ্যে 20 কাভার হয়ে যায় ওই প্রিলির পড়ার 30% পড়লেই। জাস্ট গুছায় পড়তে হবে আপনাকে। আর 5 মার্কের জন্য এক্সট্রা 2 থেকে 3টা অধ্যায় পড়তে হয় আপনাকে, যেটা হয়তো প্রিলির সিলেবাসের মধ্যে তো ফার্স্ট আমাদের পড়া নাই, বা ওখান থেকে প্রশ্ন আসে না জন্য সেগুলো আমরা প্রিলিতে পড়ি নাই, কিন্তু রিটেনে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সেই অধ্যায়গুলো আছে, 2-3টা অধ্যায় আছে, সেটা আইসিটি অধ্যায়ের মধ্যে, প্রোগ্রামিং ভাষা আছে, ডেটা কমিউনিকেশনের মধ্যে আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে। তো এই জায়গাগুলো থেকে যখন প্রশ্ন থাকে তাহলে ওই অধ্যায়ের রিলেটেড নতুন কিছু প্রশ্ন পড়তে হবে, সেটাও পিডিএফ এ দেওয়া থাকবে, আপনাকে ওটা পড়ে ফেললে এখান থেকে যথেষ্ট। তো ওইভাবে প্রিলির সিলেবাসের সাথে কিন্তু এটা কাভার করা আছে পুরোটা, এটা। আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই পার্টটা পুরোটা নতুন। আর এই পার্টের জন্য ঘাবড়ানোর কিছু নাই। এই 15 মার্কের 8টা প্রশ্ন থেকে 6টা প্রশ্নের আনসার করতে হয়, 15 মার্ক। তো এই জায়গা থেকে 30-30-60 পেজের একটা পিডিএফ পড়লেই 15 মার্ক কাভার। বেশি না, মানে 30-30 বলতেছি, এখানে 30টা প্রশ্ন, এখানে 30টা প্রশ্ন, এই 60টা প্রশ্ন পড়লেই আপনার এই 15 মার্কের একদম পুরো 100% কমন পাবেন। এর বেশি কিছু প্রশ্ন পড়তে হবে না। এখান থেকে 30টা প্রশ্ন, ইলেকট্রনিক্স থেকে 30টা প্রশ্ন, 30 থেকে 60টা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, খুব বেশি যে প্রশ্ন বড় থাকে তেমন না। এখান থেকে আসলেই মোটামুটি এখান থেকে 15 মার্কের প্রশ্নটা কাভার। তো এই ছিল মোটামুটি সব মিলে কথাবার্তা। মানসিক দক্ষতার অধ্যায়টা আপনার পিলিতে যেটা পড়েছেন একই সিলেবাস, এখানে শুধু 50টা এমসিকিউ থাকবে, একই রকম ভাবে 0.5 করে মানে নেগেটিভ মার্কিং থাকবে, 1 ঘন্টা সময় পাবেন ওটা অ্যান্সার করার মতো। তো এই ছিল বিসিএস এর পুরো আপনার যে কোর্সটা, 900 মার্কের বিষয়টা নিয়ে আমরা কথা বললাম। এই 900 মার্কের প্রিপারেশনের ক্ষেত্রে কিভাবে আপনি প্রিপারেশনটা নেবেন, পুরো কোর্স প্ল্যান নিয়ে একটা আইডিয়া দেওয়া হলো, মানে পুরো কোর্সটা সম্পর্কে। এবং এই কোর্সের মধ্যে আমরা আমাদের কোর্সে যে লিখিত কোর্সটা আপনাকে কিভাবে হেল্প করবে সেটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এবার কোর্স প্ল্যানের মধ্যে স্যার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকলে রিটেন ভালোভাবে ক্র্যাক করতে পারবো এই আশা রাখছি। ইনশাআল্লাহ পারবেন এটা, কারণ চেষ্টা করব সেইভাবেই। সেইভাবেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, অবশ্যই পারবেন। এখন দেখেন কোর্স প্ল্যানের ক্ষেত্রে যেটা আছে, কোর্স প্ল্যানটা সেম আছে। এখন কিছু স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে, মানে অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাদের কিছু ডেটে একটা শিডিউল চেঞ্জ হয়েছে, রিশিডিউলিং করা লাগছে। আর কিছু ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের গত মাসে, মানে গত প্রোগ্রামের সময়ও মাসিক প্যাকেজ ছিল, সেই প্যাকেজগুলো নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে, কারণ অনেকে চাচ্ছে এরকম প্যাকেজগুলো। তো সেই জায়গাগুলো থেকে আমরা আগেই বলেছি যে মাসিক প্যাকেজ যখন যাবে তখন কিন্তু মূল কোর্স প্ল্যানের চেয়ে খরচটা বেশি আসবে, সেটা আমরা আগেই বলেছি। তো এখন মূলত ক্লাস শুরু হওয়া বা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 10 তারিখ থেকে, 12 তারিখ থেকে, 10 এবং 12 তারিখ থেকে, 10 তারিখ থেকে ক্লাস এবং 12 তারিখ থেকে পরীক্ষা। বাংলাদেশ ব্যাংক ইডির পরীক্ষা ম্যাক্সিমাম দিচ্ছে, যারা রিটেন পরীক্ষার্থী 43-এও দিবে তাদের 18 ডিসেম্বর যেহেতু পরীক্ষা, ম্যাক্সিমাম মেসেজ করে জানিয়েছে যে 18 তারিখের পরে শুরু করলে তাদের জন্য ভালো হয়, 18 ডিসেম্বরের পর থেকে। কারণ ওই 43 রিটেন যারা দিবে বলে আশাবাদী যারা আছে, তারা ম্যাক্সিমামই বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষাটা দিবে, ম্যাক্সিমামই আছে। তো সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে 18 তারিখের পরে প্রোগ্রামটা শুরু করলে বেটার হয় তাদের জন্য, 18 ডিসেম্বর যেহেতু। সেই জায়গা থেকে আমরা এটাকে রিশিডিউল করেছি, সেটা হলো 20 ডিসেম্বর থেকে আমাদের ক্লাস প্রোগ্রামটা শুরু হবে। 18 তারিখ পর্যন্ত সকলের জন্য আপনার রেজিস্ট্রেশন থাকবে, রেজিস্ট্রেশন করতে পারবেন।
আর 20 ডিসেম্বর যেটা ক্লাস হবে সেটা 22 ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। 20 ডিসেম্বর থেকে এই কোর্সটা চলবে হচ্ছে 4 এপ্রিল পর্যন্ত। মানে এটা সাবজেক্টিভ, পরীক্ষা চলবে 6 এপ্রিল পর্যন্ত সাবজেক্টিভ। তো এটা হওয়ার পরে আমরা মডেল টেস্ট নিব। 7টা সাবজেক্টের মডেল টেস্ট এই 4 এপ্রিলের পরে আমাদের শুরু হবে, অথবা সাথে সাথে শুরু হতে পারে। আবার দেখা যেতে পারে যে যে যদি আমরা রিটেনের জন্য একটা হিউজ পরিমাণ সময় পাই, তাহলে হয়তো বা একটু এর মধ্যে গ্যাপ দিয়ে আমরা হয়তো বা সাবজেক্ট ফাইনালগুলো নিব, মডেল টেস্ট যেগুলো আছে। তো এই কোর্সের মধ্যে এটা টোটালটা আপনারা জানেন অলরেডি, যে 3টা ক্লাস, পরীক্ষা এবং পিডিএফ এর যেটা আছে সেটা 3600 টাকা আছে এককালীন। ক্লাস এবং পরীক্ষা যেটা আছে সেটা, সরি, পিডিএফ এবং পরীক্ষা সেটা 3000 টাকা। শুধু পরীক্ষা যারা দিবে তারা 2400 টাকা। এটা 18 তারিখের মধ্যে এটা করে ফেলবেন, এটা রিশিডিউল করা হচ্ছে। আর রিশিডিউল নিয়ে সেটা যে প্ল্যানটা সেটা অলরেডি আমরা পোস্ট করে দিব একটু পরে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কোর্স প্ল্যানটা সেম আছে, শুধু ডেটটা চেঞ্জ হয়েছে। যেহেতু অনেকে এটা রিকোয়েস্ট করেছে যে তাদের পরীক্ষা 18 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে এটি, এবং যারা রিটেন পরীক্ষা দিবে তাদের দেশে রিটেন পরীক্ষা যারা মানে দিবে বলে আশাবাদী যারা আছে নতুন, তারা কিন্তু ম্যাক্সিমামই ওই বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষায় টিকেছে। তো তারা পরীক্ষা দিবে, তো তাদের জন্য এইটুকু একটু সময় দিতে হবে, আর আপনারা একটু সময় পাইলেন। তো এর মধ্যে থেকে আপনার 18 ডিসেম্বর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, এর মধ্যে করে ফেলবেন। 20 ডিসেম্বর থেকে আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে। 4 এপ্রিল পর্যন্ত আমাদের টোটাল কোর্সের পরীক্ষাগুলো যেগুলো আছে 45টা ক্লাস, এবং পরীক্ষা যেটা আছে 52টা পরীক্ষা। তো এর মধ্যে যারা আছেন এরপরে যে মডেল টেস্ট যেটা শুরু হবে সেগুলো আপনারা ফ্রিতেই দিতে পারবেন। আর এর বাইরে যেটা থাকবে, আপনারা অনেকে মাসিক প্যাকেজের একটা কথা বলেছেন। তো মাসিক প্যাকেজের ক্ষেত্রে কিন্তু গতবারও যেটা হয়েছে যে এককালীন হলে, এই এককালীন যদি ভর্তি হন তাহলে এই টাকা দিয়ে আপনারা হতে পারবেন, আর মাসিক সিস্টেমে গেলে অবশ্যই সেটার খরচটা বেশি আসবে। আর একটা বিষয় যেটা আমরা পাই, যে গতবারের যারা স্টুডেন্ট ছিলেন তাদের উদ্দেশ্যে বলবো, তারা অনেকে নক দিচ্ছেন যে তাদের ক্ষেত্রে কিছুটা কমানো যায় কিনা। তো আপনারা যদি ভর্তি হন তো অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে জানাবেন, পরিচয় দিবেন। দিলে আপনাদের জন্য যেটা আমাদের সিদ্ধান্ত থেকে যেটা নেওয়া হয়েছে সেটা আপনাদের কম্পেনসেশন থাকবে, সেটার জন্য ছাড় থাকবে আপনাদের জন্য, সেটা আপনারা কন্ট্যাক্ট করলেই হবে। তো এই ছিল। আর মাসিক ভিত্তিতে যদি থাকে হয়তো বা 3টে ইনস্টলমেন্টে হতে পারে, সেই 3টে ইনস্টলমেন্টে যে বিষয়টা ওটা আপনারা পোস্টের মাধ্যমে দেখতে পারবেন, সেটা আর এখানে আমার বলার দরকার নেই। সেটা পোস্টের মাধ্যমে আপনাদের জানাই দেওয়া হবে, সেটা দেখলেই হবে। তো এই ছিল মোটামুটি কথাবার্তা। তো এর বাইরে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে এখনো জানাইতে পারেন, বা আলাদা করে আমাদের পেজে মেসেজ দিতে পারেন, বা এই কর্নারে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করেও জেনে নিতে পারবেন। তো মোটামুটি 18 ডিসেম্বরের মধ্যে আপনারা সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ এরপরে রেজিস্ট্রেশনগুলো ভেরিফিকেশন করার একটা প্রয়োজন থাকে, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। আমরা 20 ডিসেম্বর থেকে আমাদের মূল প্রোগ্রামটা শুরু হবে। সে প্রত্যেকটা ক্লাসের আগে আমাদের যে ভিডিও আছে সেটা আপনাদের আপলোড করে দেওয়া হবে। ইভেন প্রত্যেকটা ক্লাসের জন্য যদি এক্সট্রা ক্লাস যেগুলো লাগবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো থাকবে, সেইগুলো টপিকগুলো নিয়ে আমরা আলাদা করে ডিসকাসও করবো ইনশাল্লাহ। তো মোটামুটি একটা কথাই আমি পরিশেষে বলতে চাচ্ছি, সেটা হলো রিটেন প্রিপারেশনটাকে সহজ করা। এটা হলো আমার মূল টার্গেট। 100% প্রিপারেশনটা নেওয়া একটা স্টুডেন্টের পক্ষে আমি সেটাই মনে করি যেটা একটা স্টুডেন্টের পক্ষে নেওয়া সম্ভব, সেটাকে আমি 100% প্রিপারেশন বলবো। তো একটা স্টুডেন্টের পক্ষ থেকে, একটা পরীক্ষার্থীর পক্ষ থেকে তার সবকিছু মেইনটেইন করে তার প্রত্যেকটা সাবজেক্টে অ্যাভারেজ ভালো প্রিপারেশন দরকার। এমন না যে একটা সাবজেক্টে আহামরি প্রিপারেশন নিয়ে ফেললো আর একটা সাবজেক্টের অবস্থা খুবই খারাপ। তো এমন হলে কিন্তু রিটেনে খুব বেশি ভালো কিছু আশা করা যায় না। প্রত্যেকটা সাবজেক্টে আপনার ভালো স্টুডেন্ট হতে হবে আপনাকে। একটা সাবজেক্টের বেস্ট স্টুডেন্ট হয়ে আর একটা সাবজেক্টে একদম ডায়াল মার্কার স্টুডেন্ট হয়ে আসলে কোনো লাভ নেই। তো সেই জায়গা থেকে মনে হয় অ্যাভারেজ একটা প্রিপারেশন, একটা ব্যালেন্স থাকা দরকার। একটা জায়গা থেকে আমার যেটা মনে হয় যে ভালো করাটা দরকার, আমি মনে করি যে আমার নিজের পক্ষ থেকে আসলে এই উদ্যোগটা নেওয়ার একটাই কারণ, যে আপনারা যেন হতাশ না হন। রিটেন পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট হতাশ হয়ে
তাদের প্রিপারেশন খারাপ হয় বা আগে থেকেই প্রিপারেশনের জায়গাটা যেটা এই মাঠটা ছেড়ে সে চলে যায়। তো এই জায়গা থেকে যেন সে ফিরে আসতে পারে, তার প্রিপারেশনটা যেন খুব স্মুথলি আগাইতে পারে, সেই জায়গা থেকে এই কার্যক্রমটা গতবার শুরু করা। গতবার দুইটা ব্যাচে এই সাপোর্টটা দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ তারা ম্যাক্সিমাম পরীক্ষা ভালো দিয়েছে যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেছে। আর বাদ বাকিটা আপনাদের নিয়ে এখন শুরু হবে 43-এর কার্যক্রমে, এবং 41-এ যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই 43-এ কন্টিনিউ করবে, তারা অলরেডি কন্ট্যাক্ট করেছে আমাদের সাথে। তো ইনশাল্লাহ একটা ভালো জার্নি যাবে আশা করা যায়। গতবারের চেয়ে এইবার, গতবারের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান কল্পে এবার আমাদের লোকবলও বাড়ানো হয়েছে অলরেডি। তো সেই জায়গা থেকে মোটামুটি গতবারের ভুল ত্রুটি যেগুলো ছিল সেই ভুল ত্রুটিগুলো শুধরায় আমরা আরো ভালো সার্ভিস এবার দিতে পারবো আশা করা যায়। তো ইনশাল্লাহ সাথে থাকবেন, আর একটা ভালো জার্নি হবে ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাইতে পারেন, একটু ওয়েট করছি। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে অবশ্যই মেসেজ দিবেন, এবং এই নাম্বার দেওয়া আছে, কোনো কিছু জানার থাকলে সেটাতে ফোন দিতে পারেন। আজকে এই পর্যন্তই। আর কোনো বিষয় এরপরেও মোটামুটি আপনাদের সাথে কথাবার্তা হবে, মূল ক্লাসের আগে হয়তো বা কথাবার্তা হতে পারে, বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা হবে ইনশাল্লাহ। তো সে আপনি ভালো থাকবেন। একদম 20 ডিসেম্বর আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ আবার মূল কোর্স প্ল্যানে। আর 18 ডিসেম্বরের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা কোর্সে জয়েন করে যান। ইনশাল্লাহ একটা ভালো জার্নি হবে 43তম বিসিএস রিটেনের ক্ষেত্রে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।